recorded. ওকে, যেগুলো কোশ্চেন গুলো আছে এগুলো পারলে না একটু একটু করে সলভ করে রেখে দিও, সুবিধা হবে। সৌনকে কি নেটওয়ার্ক প্রবলেম করছে? হ্যাঁ ঠিক আছে, যদি প্রবলেম করে অসুবিধা নেই, কারণ নেট আমি রেকর্ডিংটা এই কারণে অন করে রাখলাম। সমস্যা হলে কিছু করতে পারবে না। বৃষ্টি হচ্ছে কি কলকাতাতে? বৃষ্টি হচ্ছে না, না? ও, চলো এরপরে দেখবে এখানে লিঙ্ক, ম্যাথসের একটা কোশ্চেন পাঠিয়েছিলাম 2020 সালের, 20 ম্যাথসের একটা কোশ্চেন পাঠিয়েছিলাম। দেন ডাউনলোড করলাম। এই দেখো এখানে আরেকটা আছে, এটা তোমাদের বইয়ের মধ্যে দেখবে প্রথম দিকে, যাদের কাছে রুডিমেন্টস এর বইটা আছে সেখানে দেখবে একটা এসকিউএল এ কি কি টাইপের টেবিল আমরা করব, টোটাল একটা টেবিলের লিস্ট দিয়ে দেওয়া আছে, যেমন স্টুডেন্ট, কম্বিনেশন, সাবজেক্ট, ফিজ, মার্কস, টিচার, এগুলো বলে একটা আমাদের টেবিল এখানে করে দেওয়া আছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে এসকিউএল এর কতগুলো এখানে কোয়েরি দেওয়া আছে, যেমন স্টুডেন্ট, রোল নেম, সেকশন, সিটি বলে একটা স্কিমা আছে। এই স্কিমা থেকে আমাদের একটা টেবিলকে প্রিপেয়ার করতে হবে। তাই এসকিউএল আমাদের সবই হয়েছে, তোমরা যতটা পারবে এটা বাড়িতে করবে বসে। আমি একটা জিনিস মনে করাইনি, ডিলিট স্টেটমেন্ট। ডিলিট স্টেটমেন্ট কিভাবে এক্সিকিউট করতে হয়, ওটা এমনি সহজ জিনিস। সে আমি বলছি, ধরো এই স্টুডেন্ট টেবিলটা আছে, যে স্টুডেন্ট রোল নেম সেকশন সিটি, আমি বললাম যে স্টুডেন্টটি কলকাতা সিটিতে থাকে, যে সমস্ত স্টুডেন্ট, হ্যাঁ সেই স্টুডেন্টের রেকর্ডটাকে আমাকে ডিলিট করতে চাই, আই ওয়ান্ট টু ডিলিট দিস পার্টিকুলার রেকর্ড, যে স্টুডেন্টটি কলকাতাতে থাকে। তাহলে এখানে আমাকে ডিলিট স্টেটমেন্টকে এক্সিকিউট করতে হবে। তাহলে ডিলিট স্টেটমেন্ট কি করে লিখবো, শুধুমাত্র কিন্তু যে কলকাতাতে থাকে এমন একটা কোনো রেকর্ডকে। দাঁড়াও, তোমাদের সবার কাছে জ্যাম সার্ভার তো আছে নিশ্চয়ই? দেখাচ্ছি আমি। বলো। ফাইলকে, ফাইলকে লোকাল হোস্টে, ফাইলকে লোকাল হোস্টে হোস্টিং হিসেবে হবে না তো এখান থেকে। তুমি এটাকে ফাইল জিলা দিয়ে আপলোড করতে হবে। ফাইল জিলা, হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে করা যাবে ফাইল জিলা। আমি এটা দিয়ে করি না, আমি অ্যাকচুয়ালি করি হচ্ছে ফাইল জিলা থেকে একটা হোস্টিং এর সার্ভার থেকে সেখানে আপলোড করি আর কি। ফ্রি সার্ভার গুলোকে, ফ্রি সার্ভার দ্বারা দেখছি। ফ্রি সার্ভার, পিএইচপি ফাইল নিয়ে করতে হবে, আমি এটাকে দেখিনি একবার। আচ্ছা, স্টুডেন্ট টেবিলটা দেখো আমার এখানে কি কি ডেটাবেস আছে। এটা প্রথম ডেটাবেস এইচ এ 2021 প্রপার ডেটাবেস আছে, এখানে ধরো এখানে দেখে দিচ্ছি এখানে আমার রেকর্ড আছে কিনা।
ডেটাবেস সিলেক্ট করা হয়নি, না এসছে, কিন্তু এখান থেকে তোমার ডেটাবেসের ডেটাগুলো তো নেই, ডেটাগুলো একদম ব্ল্যাঙ্ক হয়ে আছে, তো এখান থেকে দেখানো যাবে না। ডেটাবেস রেকর্ডটা যে সেভ করার স্ট্রাকচারটা আছে, টেবিলের টোটাল স্ট্রাকচারটা এখানে আছে। যেমন এই স্টুডেন্ট একটা আমি টেবিল বানিয়েছিলাম, এই স্টুডেন্ট টেবিল, মানে যে ডেটাবেসটার নাম ছিল হচ্ছে আমার HS 2021 প্র্যাকটিক্যাল, তার মধ্যে আমার ডেটাবেস ছিল SID, নেম, সিটি, পিনকোড, ক্লাস, সেকশন। সো এটা আমার ডেটা কিছু নেই, ডেটাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তা তোমাদেরকে জাস্ট আমি হাতে লিখে আমি দেখিয়ে দিচ্ছি কি করে এটা করতে হবে। কোশ্চেনটাকে লিখে নাও। ধরো স্টুডেন্ট আমার টেবিল, আমি এই স্কিমাটা, যে কোনো একটা স্কিমাকে কনসিডার করো, সে এই স্কিমাটা আছে আমার। দাঁড়াও তো, পেনটা আবার কি হলো? আচ্ছা আচ্ছা, স্কিমাটা এরকম আছে। স্টুডেন্ট, এর মধ্যে আছে ID, রোল, সেকশন, নেম, সিটি, আর ধরো PH নাও, ফোন নাম্বার। আমার কোশ্চেনটা হচ্ছে ডিলিট স্টেটমেন্টের ওপরে। আমাকে বললো ডিলিট রেকর্ড অফ স্টুডেন্ট রিলেশন those students live in কলকাতা। আমাকে এরকম একটা যদি কোশ্চেন দেয়, মানে ডিলিট স্টেটমেন্টকে হাউ টু এক্সিকিউট, সো ডিলিটকে এক্সিকিউট করতে গেলে তখন আমাকে একটা স্টেটমেন্ট লিখতে হবে। ডিলিটটা কার আন্ডারে কমান্ড আছে? DML এর কমান্ড। DML মানে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, সেখানে ডিলিট আছে। সো লিখবো ডিলিট, শুধু এখানে ফ্রম টেবিল নেম স্টুডেন্ট, where delete from table name student where city equal to কলকাতা। এটা শুধু ডিলিট স্টেটমেন্ট বাদ ছিল, আমি বলে দিলাম ডিলিটটা এভাবে করবে। আচ্ছা, আগের দিন আমাদের কি হয়েছিল? স্ট্যাকটা বলেছিলাম, আজকে আমি কিউটা বলবো। পুশ পপটা যে প্রোগ্রামটা বলে দিয়েছিলাম, প্রোগ্রামটা বইয়ে ছিল, ওইভাবে করতে বলেছিলাম প্রোগ্রামের ক্ষেত্রে, পুশ অ্যান্ড পপ। এটা লিখে নাও খাতা একবার, ডিলিট ফ্রম স্টুডেন্ট হোয়ার সিটি ইকুয়াল টু কলকাতা। আজকে যেটা ডিসকাশনের বিষয় সেটা হলো আমাদের কিউ, কিউ স্টেটমেন্ট। কিউ কে অ্যারে দিয়ে কি করে ইমপ্লিমেন্ট করা যায়। আমাকে পারলে কিউ এর পেজটাতে ছবি তুলে পাঠিয়ে দাও না, পরিষ্কার ফ্রেশ পিকচার তুলে, সুবিধা হবে পড়াতে। কিউ স্টেটমেন্টের উপরে একটা স্ট্যাক, তো আমি বলেছিলাম স্ট্যাকের ক্ষেত্রে আমাদের দুটো অপারেশন কাজ করে, একটা হচ্ছে পুশ অপারেশন, একটা পপ অপারেশন। পুশের ক্ষেত্রে আমরা ভ্যালুকে ইনসার্ট করছি, পপের ক্ষেত্রে ভ্যালুকে আমরা কি করছি, ডিলিট করছি। পুশ অ্যান্ড পপ। আর আজকে যেটা ডিসকাশনের বিষয় সেটা হলো কিউ। আমি ওখানে লিখতে থাকি, এখানে
ডাটা স্ট্রাকচারের কপিটা তাহলে ভালো হতো। কিউ যে টেকনিককে ফলো করে সেই টেকনিককে বলা হচ্ছে ফিফো টেকনিক। খাতায় লিখে রাখো, ফিফো। ফিফো মিনস ফার্স্ট ইন ফার্স্ট আউট। এটার সঙ্গে আমরা ডে টু ডে বা প্র্যাকটিক্যাল ইন লাইফে আমরা কিন্তু পুরোপুরি ইনভলভ। লাইক যে কোনো জায়গাতে যখন আমরা বিল পেমেন্ট থেকে শুরু করে কালেক্টিং, ওকে দেখছেন, কালেক্টিং মুভি টিকিটস এনিথিং, বা আমাদের কি লেখা থাকে, স্ট্যান্ডিং অন এ কিউ। কিউটা কি, সে আমাকে প্রথমে ধরো কাউন্টার আছে, এবার লাইনটা শুরু হয়েছে এখান থেকে, এরকম করে পরপর ব্যক্তিগুলো এখানে লাইন দিয়ে আছে, এরকম পরপর আছে। যে সামনের দিকে থাকে তাকে আমাকে বলে ফ্রন্ট এন্ড, দিস ইজ কল এফ। আর একদম পেছন দিকে যে থাকে তাকে বলে রেয়ার, রেয়ার এন্ড। তাহলে একজন ফ্রন্ট এন্ড আছে, রেয়ার এন্ডে আছে। ফ্রন্ট এন্ডের নিয়মটা হচ্ছে, যদি কেউ ধরো এখান থেকে কাউন্টারটা ওপেন করার সাথে সাথে ফ্রন্ট কি করবে, ধরো কোনো একটা কিছু কালেক্ট করার পর সে বেরিয়ে যাবে, তাহলে ফ্রন্টটা বেরিয়ে যাওয়া মানে কি, এই লাইন থেকে আমার টোটাল ধরো নাম্বার অফ ক্যান্ডিডেট ছিল এখানে 1 2 3 4, 4 জন। তাহলে এগোলো, এগিয়ে টোটাল জমা করে বেরিয়ে গেল, তাহলে 2 নম্বরটা এগিয়ে আসবে। সেম ভাবে যদি মনে করে আরো কয়েকজন এখানে এসে লাইনের মধ্যে জুড়ে যাবে, তারা সামনের দিকে ডিরেক্টলি আসবে না, তারা কিন্তু ডাইরেক্টলি পিছন দিকে গিয়ে লাইনটা দেবে। এই পেছন দিকে যে লাইনটা দেবে, এটাই নিয়ম, কিউ এর নিয়ম। এটা তখন তারা থাকবে রেয়ার এন্ডে। পেছনেকে আমরা বলছি রেয়ার এন্ড, সামনেরটাকে বলছি ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড। আর একদম পেছন দিকেরটাকে বলছি রেয়ার এন্ড। ফ্রন্ট এন্ড কে বাড়া মানে হচ্ছে ভ্যালু ডিলিট হওয়া, আর রেয়ার এন্ডটা ইনক্রিমেন্ট করা, তার মানে হচ্ছে ভ্যালুটাকে ইনসার্ট করা। তাই কিউ এর প্রোগ্রাম করতে গেলে আমাদের সবার আগে যেটা ফলো আপ করতে হবে, কিউ 2 ধরনের টেকনিককে ফলো করছে, ফ্রন্ট এন্ড এন্ড রেয়ার এন্ড। এটাকে অ্যারে দিয়ে হাউ টু ইমপ্লিমেন্ট দ্য প্রোগ্রাম ইউজিং অ্যারে, সেটা একবার করতে হবে। আমি দেখা যায় তোমাদের বইয়ে কিরকম করে কি করেছে, একবার দেখি, একবার দাঁড়াও। এখানে প্রথমে কিউ এর ডেফিনেশন দেওয়া আছে, বলছে কিউ ইজ এ লিনিয়ার ডাটা স্ট্রাকচার, এটা তো লিখতেই হবে। কিউ কে লিনিয়ার ডাটা স্ট্রাকচার আমরা বলি, দ্যাট ইউজেস এ ফার্স্ট ইন ফার্স্ট আউট অ্যাক্সেস মেকানিজম টু অপারেশন ডান ইন কিউ কল স্টোর অ্যান্ড। স্টোর মানে হচ্ছে ভ্যালু, একটা অ্যারে বা কিউ এর মধ্যে ভ্যালু ইনসার্টকে আমরা বলছি স্টোর। আর ভ্যালুটা যখন সেই অ্যারে থেকে বেরিয়ে যাচ্ছে, যাকে আমরা বলছি হচ্ছে রিট্রিভ। একটা হচ্ছে স্টোর, একটা হচ্ছে রিট্রিভ। তাহলে এখানে লিনিয়ার ডাটা, এখানে কিউ এর পুরো আমি যে কথাটা বললাম এটা এখানে একটা এক্সাম্পলে জাস্ট ইংলিশ এখানে লিখেছি, আর কিচ্ছু লেখা নেই। এবার কিউ এর মধ্যে অনেকগুলো কিউ হয়, যেটা ডাটা স্ট্রাকচারের এলাবোরেশন যখন বিটেক ক্ষেত্রে থাকবে তখন দেখবে সার্কুলার কিউ, ডি কিউ মানে ডাবল এন্ডেড কিউ, পাইরেটি কিউ, এগুলো আসতে পারে। অনেক সময় পরীক্ষাতে হয়তো তোমাকে প্রোগ্রাম বা কিছু এখান থেকে ডেফিনেটলি লিখতে দেবে না, বাট ভাইভাতে তুমি গেলে, ভাইভাতে তোমাকে ধরো তোমার কিউ এর প্রোগ্রাম দিয়েছে, কিউ এর প্রোগ্রামটাকে তুমি ইমপ্লিমেন্টও করলে, করার পর বললো যে হাউ মেনি টাইপস অফ কিউ, বলে জাস্ট 2 3টে কিউ এর নাম বলো তো। তখন কিন্তু চুপ করে বসে থাকলে হবে না, তখন বলতে হবে আমরা যে কিউটা করছি দিস ইজ এ লিনিয়ার কিউ। তাছাড়াও আরো ভেরিয়াস টাইপস এর কিউ কিন্তু প্রেজেন্টলি আছে, লাইক সার্কুলার কিউ, ডি কিউ, পাইরেটি কিউ অ্যান্ড মোর দেন। এজন্য নোটসে যখন করবে কি কি টাইপের কিউ হয় সেই নামগুলো প্রথমে লিখে রাখবে। কিউ কাকে বলে সেটা প্রথমে লিখলে, হোয়াট ইজ কিউ, কিউ কোন টেকনিককে ফলো করে, ফিফো টেকনিককে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। কিউ এর কি কি অপারেশন কাজ করে, স্টোর অ্যান্ড রিট্রিভ। আর কিউ কে হাউ মেনি টাইপস অফ কিউ মানে কত রকমের কিউ হয়, লিনিয়ার কিউ, সার্কুলার কিউ, ডি কিউ, এই নামগুলো বলবে। সেটা গেল প্রথম। আর এখান থেকে এবার তোমাকে কি দিয়েছে, এবং স্টোর রিট্রিভের একটা অ্যালগো দিয়েছে। এই অ্যালগোটাকে আমি বোঝাচ্ছি। অ্যালগোটা বোঝানোর আগে প্রথমে
আমি স্টোর এবং রিট্রিভ ব্যাপারটাকে বলছি, স্টোর এবং রিট্রিভ। দেখো স্টোর হচ্ছে, প্রথমে কিউকে যখন স্টোরে চেকিং করব তখন দুটো টেকনিককে ফলো আপ করতে হবে। প্রথম টেকনিকটা হলো এখানে প্রিন্টটা কিউ ইজ ওভারফ্লো অ্যান্ড রিটার্ন এই কন্ডিশনে চেক করতে হবে। কিউ ইজ ওভারফ্লো অ্যান্ড রিটার্ন এটা কখন আমি কিভাবে চেক করব? যদি রেয়ার ইকুয়াল টু ম্যাক্স মাইনাস ওয়ান হয়, রেয়ার যদি ম্যাক্স মাইনাস ওয়ান হয় তার মানেটা কি দাঁড়াচ্ছে? ধরো একটা অ্যারে আছে, দিস অ্যারে, এই অ্যারের টোটাল ক্যাপাসিটি 0, 1, 2, 3, 4, 5। তাহলে এখানে কতগুলো এলিমেন্টকে অ্যারেটা ম্যাক্সিমাম রাখতে পারবে? 6 এলিমেন্টস। 0 থেকে 5 কাউন্ট করবে, তবে 6 এলিমেন্ট। তাহলে আমি এখানে কি লিখতে পারি? ম্যাক্স আমার কত? ম্যাক্স হচ্ছে আমার 6। আমরা প্রোগ্রামের ক্ষেত্রে যখন ওই হ্যাশ ডিফাইন ম্যাক্রো করতাম সেখানে ম্যাক্স নামে আমরা ঠিক প্রোগ্রাম শুরু করার আগে এরকম লিখতে পারি যে হ্যাশ ডিফাইন ম্যাক্স 6। তাহলে এখানে টোটাল কতগুলো এলিমেন্ট রাখতে পারবে? 6টা এলিমেন্ট। তাহলে এখানে আমার এতগুলো হচ্ছে এই লাইনটার ক্যাপাসিটি, লাইনের তো ক্যাপাসিটি থাকে, তবে এখানে এতগুলো মানে এলিমেন্টের জন্য এই কিউটা এখানে স্ট্যান্ডিং হয়ে আছে। তো এখানে ধরো আমার কাউন্টার আছে, পরপর লোকের লাইনে দাঁড়িয়েছে। এবার এটা হচ্ছে ওয়াল আছে একটা, এখানে তো আর কেউ আসতে পারবে না এই পর্যন্ত। তো ওর টোটাল ক্যাপাসিটি হচ্ছে 6 জনকে লাইনে অ্যাটলিস্ট দাঁড় করানো, 6-এর বেশি দাঁড় করাতে পারবে না। তাহলে আমার এখানে ম্যাক্স কত আছে? ম্যাক্স -1। তাহলে আমাকে কিউটাকে যদি আমি চেকিং করতে চাই যে কিউটা ওভারফ্লো আছে কিনা, মানে কিউ এর মধ্যে আর ভ্যালু ইনসার্ট করার কোনো জায়গা নেই, তখন তোমার কি ইনসার্ট করতে হবে? তখন আমাকে যে টেকনিকটা ফলো আপ করতে হবে, তখন ফলো করতে হবে কিউ ওভারফ্লো অ্যান্ড রিটার্ন। কিউ ওভারফ্লো বা রিটার্ন আমি তখনই চেকিং করতে পারবো যদি আমি লিখি রেয়ার ইকুয়াল টু ম্যাক্স -1। রেয়ার ইকুয়াল টু ম্যাক্স -1 কেন হলো? রেয়ারের মানটা কত? রেয়ার এখানে সরি ম্যাক্সের মানটা কত? 6 -1, দ্যাট মিনস 5। রেয়ারটা এখন আমার কোন পজিশনটাতে আছে? রেয়ার আমার এই পজিশনটাতে আছে। যখন আমি রেয়ার ইকুয়াল টু ম্যাক্স -1 করব, তখন আমি বলতে পারবো যে কিউ এর মধ্যে আর এলিমেন্ট কোনোভাবে ঢোকার কোনো জায়গা নেই। সো আমি তখন কি প্রিন্ট করব? কিউ ওভারফ্লো, এই কন্ডিশনটাকে আমরা প্রিন্ট করব। লাইক ইন দিস ওয়ে, যে এই যে রেয়ার ইজ ইকুয়াল টু ম্যাক্স -1 দেন প্রিন্ট কিউ ওভারফ্লো অ্যান্ড রিটার্ন। এই ডান দিকে লেখার কোনো দরকার নেই। ইফ যদি রেয়ার আমার কি হয়? ম্যাক্স -1 হয়। কন্ডিশনটা বুঝতে পারছো তো? হয় না কি বলছি আমি? রেয়ার যদি আমার ম্যাক্স -1 হয় দেবজ্যোতি, তখন আমরা কি কি করব? ম্যাক্স -1 মানে রেয়ারটা আমার কি হবে? ওভারফ্লো, কিউ ওভারফ্লো। ওকে, তার পরবর্তী স্টেপটা কি হবে? তার পরবর্তী স্টেপ হলো এখন এখন ওভারফ্লো যদি হয়ে যায় তাহলে তো আর কোনো কিছু কাজ করা যাবে না, স্টপ, ওখান থেকে আমার স্টপ হয়ে যেতে হবে। একমাত্র ভাবে ডিলিট। এখন কি করতে পারি? আর স্টোর করার জায়গা নেই। আমরা যখন তোমাদের ফাইল প্রোগ্রামিংটা বাদ দিয়ে দিয়েছে, তা ফাইলটা আমি বলবো, ফাইলের মধ্যে যদি ফাইলটাই না থাকে তাহলে সেখানে আমি এন্ট্রি কি করব? সো আমার কিউটাই যদি পুরোপুরি ফুল হয়ে যায় তাহলে এন্ট্রি করার কোনো জায়গা নেই। সো রিটার্ন, বন্ধ, স্টপ হয়ে গেল ওখানে। বাট পরবর্তী ক্ষেত্রে এবার রেয়ার ইজ ইকুয়াল টু -1, তাহলে এখানে আমাকে আরেকটা কি করতে হবে? রেয়ার ইনক্রিমেন্ট ফ্রন্ট বাই 1। রেয়ার ইকুয়াল টু -1 মানে এই কন্ডিশনটা কি কি দাঁড়াচ্ছে? ধরো লাইনটা আমার শুরুই হয়নি, তাহলে রেয়ারটা একটা সময় এসে এই যে ধরো আমার কাউন্টারটা আছে, যদি রেয়ারটা এরকম থাকে যে রেয়ার, এটা আমার টোটাল ক্যাপাসিটি ছিল এরকম,
এভাবে 0 1 2 3 4 5। এবার যদি রেয়ার -1 হয়, মানে রেয়ারটা আমার এই পজিশনটাতে আছে, রেয়ার -1, জিরোতেও নেই, মানে জাস্ট কাউন্টারটা ওপেন হয়েছে, কাউন্টারের লাইনে তখনও কেউ আসেনি, কেউ আসছে, কেউ আসেনি, রেয়ার -1, তাহলে রেয়ারটা আমার কোথায় আছে, এই পজিশনটাতে আছে, মানে এই জিরোটা আমার এখানে আছে, জিরোটা মানে হচ্ছে এটা, এটা একটা পজিশন, বাট রেয়ার -1 মানে রেয়ারটা এই পজিশনটা আছে, রেয়ার তখন ও যে টেলটা ওর লেজের দিক থেকে শুরুই হয়নি, এই যে -1, জিরোর কম -1 পজিশনটাতে আছে। যদি রেয়ার -1 পজিশনে থাকে ইকুয়াল টু -1, দেন ইনক্রিমেন্ট দ্য ভ্যালু ফ্রন্ট বাই 1, তখন ফ্রন্টটাকে 1/1 আমি ইনক্রিমেন্ট করব। কি করব? ফ্রন্ট ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ ফ্রন্ট বাই 1, দ্যাট মিনস আমাকে কি করতে হবে, এখান থেকে ফ্রন্ট, এখানে ফ্রন্টটা দেখে ছিল তো, এখানে আমার ফ্রন্টটাকে তখন এই সামনের দিকে নিয়ে আসতে হবে, ফ্রন্টটাকে একটা বাড়ালাম, ফ্রন্ট বাড়ানো মানে কি, আমার এখানে জাস্ট ফ্রন্ট ইনক্রিমেন্ট বাই 1, ফ্রন্ট প্রথমে ধরো এখানে রেয়ারটাও -1 ছিল, ফ্রন্টটাও -1 ছিল, মানে রেয়ার এবং ফ্রন্ট দুজনে যদি -1 পজিশনটাতে থাকে, তাহলে কিউটা তখন ফর্মই করেনি, তখন আমি কিউটা অ্যাকচুয়ালি কোন স্টেটে আছে, এমটি স্টেটে আছে। ভালো মতন দেখো, আমার এই যে অ্যারেটা ছিল, দিস অ্যারে, এই অ্যারের মাঝে এফটাও -1, আরটাও -1, তখন কিন্তু আমার কোনোভাবে কিউটা স্টার্টই হয়নি, কিউটা ফর্মই করেনি, তাহলে আমার এই পজিশনটাতে আছে। এবার আমরা কি করলাম, ফ্রন্টটাকে 1 বাড়ালাম, ফ্রন্টটাকে 1 বাড়ালাম, ফ্রন্ট 1 বাড়ানো মানে কি, এফ প্রথমে আমার ইনিশিয়াল ভ্যালু কত ছিল, -1 ছিল, তার সঙ্গে 1 বাড়ালাম, কত হলো +1, তার মানে 0, তখন ফ্রন্টটা এই পজিশনটাতে মুভ করে ফ্রন্টটা আমার এই পজিশনটাতে এলো, 0 পজিশনে। এবার যদি আমি রেয়ারটাকে 1/1 বাড়িয়ে যাই, আমার অটোমেটিক কিউটা কি হবে, ফর্ম করবে, তো রেয়ার -1 আছে, তো রেয়ার +1, আমি কিন্তু ডিলিট করছি না, মাথায় রাখবে আমি ভ্যালুটাকে স্টোর করছি, আমি ফ্রন্টটাকে দিয়ে জাস্ট অ্যারের এই 0 পজিশনে চলে এলাম। এবার রেয়ার ইজ ইকুয়াল টু রেয়ার +1, আর +1, তাহলে আর প্রথমে কত ছিল, -1 +1, দ্যাট মিনস 0। এবার রেয়ারটা আমার এখানে মুভ করলো, পরবর্তী স্টেপে যদি 1 আসতে চায়, তো রেয়ারটাকে আবার বাড়াতে হবে +1-এ, 0 + 1 1, রেয়ারটা এখানে আসবে, সেম ভাবে রেয়ার টাইপে বাড়তে বাড়তে গিয়ে এই পজিশনটাতে আসবে। সো এইভাবে আমি রেয়ারের ভ্যালুটাকে ইনক্রিমেন্টের ওয়েতে বাড়িয়ে যাবো। এখানে পরপর লেখা আছে ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ রেয়ার বাই 1, রেয়ারটাকে বাড়াবো, রেয়ার বাড়ানো মানে হচ্ছে ভ্যালু স্টোর হওয়া, সেট দ্য কিউ রেয়ার দ্য ডেটা ভ্যাল অ্যান্ড এন প্রসিডিওর, কিউ এর মধ্যে রেয়ার মানে কিউ রেয়ার, কিউ রেয়ার মানে কিউ হচ্ছে একটা এখানে ফাংশন হিসেবে কাজ করছে, কিউ এর মধ্যে রেয়ার মানে এলিমেন্ট গুলোকে রাখো, এন্ট্রি করো, দ্যাট ইজ কল্ড এজ এ ক্যার রেয়ার, দ্য ভ্যালু ভ্যাল ডেটা ভ্যাল অ্যান্ড এন প্রসিডিওর, এটা আমাকে অ্যালগোরিদম, পরীক্ষাতে অ্যালগোটা যখন লিখতে বলবে তখন 1 2 3 4 4টা প্রসেসে লিখবে, যেভাবে এখানে লেখা আছে এভাবে লিখবে, বাট এই ডান দিকের কোনো কিছু লিখবে না, এটা গেলে হচ্ছে স্টোর। যদি আমি রিট্রিভ করি, রিট্রিভ করা মানে হচ্ছে ডিক্লেয়ার দ্য ভেরিয়েবল ভ্যাল টু স্টোর দ্য ডেটা টু রিমুভ ফ্রম দ্য কিউ, আই ওয়ান্ট টু রিমুভ ফ্রম দ্য কিউ। এবার আমি প্রথমেই বলতে চাই যে রিমুভ করা মানে হচ্ছে আমাকে ফ্রন্টটাকে বাড়াতে হবে, তখন রেয়ার বাড়ালে চলবে না, ফ্রন্ট বাড়াও, ফ্রন্ট বাড়ানো মানে রিমুভ, যখন আমরা রিমুভ করব তখন কিউটা এমটি কিউ কিনা সবার আগে চেক করতে হবে, কারণ যদি কিউটা এমটি থাকে তাহলে আমি কাকে রিমুভ করব, রিমুভ করার আমার পজিশন নেই, সো আমাকে প্রথমে চেক করতে হবে ইফ ফ্রন্ট ইজ ইকুয়াল টু -1, যদি ফ্রন্টটা -1 পজিশনে থাকে, তার মানে কি আছে, ধরো এই আমার অ্যারেটার মধ্যে টোটাল ক্যাপাসিটি ছিল হচ্ছে, আমি পুরোটা লিখছি না, 0 থেকে আপ টু 5, এই পজিশনটাকে ফ্রন্ট বলি, এটাকে রেয়ার বলি। এবার এফ যদি আমার -1 পজিশনে থাকে, এই পজিশনটাতে মানে আমার 0তেও ঢোকেই নি, ও 0তে এন্ট্রি নেয়নি, মানে এই পজিশনটাতে ফ্রন্টটা আছে, ফ্রন্ট যদি -1 পজিশনে থাকে, তাহলে আমরা কি বলতে পারি, কিউটা হচ্ছে পুরোপুরি এমটি কিউ, এমটি কিউ মানে কিউ এর মধ্যে কোনো কিছু নেই, টোটাল কিউ এর এলিমেন্টের মধ্যে টোটাল ভ্যালুগুলো কি হয়ে আছে, এমটি হয়ে আছে।
কিউ ইজ এমটি। লাইক এখানে একবার ভালো খেয়াল করে দেখো যে ইফ ফ্রন্ট ইজ ইকুয়াল টু -1 প্রিন্ট কিউ আন্ডারফ্লো অ্যান্ড রিটার্ন। তুমি এখানে আন্ডারফ্লো লিখতে পারো বা কিউ ইজ এমটিও লিখতে পারো, দুটো টার্মটা লিখে রাখো, কারণ পরীক্ষার সময় কোশ্চেন দুভাবে দিতে পারে। এসএকিউ টাইপ কোশ্চেনে বলে দেয় ইন হুইচ কন্ডিশন কিউ ইজ এমটি। এখানে এমটি যখন লিখবে তখন এখানে শুধু এফ ইকুয়াল টু -1 লিখবে না, যদি বলে যে ইন হুইচ কন্ডিশন কিউ ইজ এমটি তখন বলবে when front equal to rear equal to -1। আর তুমি এরকম লিখতে পারো যখন ফ্রন্টও -1 আর রেয়ারও -1, এই কন্ডিশনটা থেকে আমি একটা কিউকে কি বলতে পারি, কিউটাকে আমি এমটি কিউ বলতে পারি, ফ্রন্ট এবং রেয়ার যদি আমার -1 কন্ডিশনে থাকে। কারণ অনেক সময় এসিকিউ টাইপে কোশ্চেনে কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে, তখন এমটি না আন্ডারফ্লো এটার মধ্যে কনফিউশন তৈরি না হয়। তাহলে গেল ফ্রন্ট -1। এবার কপি ভ্যাল টু দ্য কিউ ফ্রন্টের মধ্যে ভ্যালুগুলোকে কপি করতে বলেছে। ইফ ফ্রন্ট রেয়ার ইকুয়াল টু রেয়ার, ইফ ফ্রন্ট ইজ ইকুয়াল টু রেয়ার মেক ফ্রন্ট রেয়ার ইকুয়াল টু -1। এই কথা একই কথা লিখেছে আবার, মানে যদি ফ্রন্ট আর রেয়ার ইকুয়াল টু -1 হয়। এবার কি বলছে এলস ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ ফ্রন্ট বাই 1। বললাম না যে যদি ভ্যালুটাকে আমি এখানে এরকম ভ্যালুটা এই পজিশনটাতে আছে, এবার ধরো এই কাউন্টারটা খুলেছে, 0th পজিশনে যে ব্যক্তি ছিল সে কি করবে, তার টোটাল কাজটা কাউন্টার থেকে করে বেরিয়ে যাবে। তাহলে ফ্রন্টটা কি হবে, এই 0 থেকে যখন এই পজিশনটাতে ফ্রন্ট মুভ করবে তখন এটাই কি করবে, ডিলিট করে দেবে। কি করবে, ডিলিট করে দেবে। সো এটা তখন কি হলো, তখন এই 1টা এখানে এগিয়ে চলে আসবে, তো 2টা এখানে আসবে, একইভাবে চলে যেতে এখানে গিয়ে চলে আসবে। সো ফন্ট যখন আমার ইনক্রিমেন্ট হবে তখন কিন্তু টোটাল আমার কিউ এর ভ্যালুটা কি হবে, ডিলিট হতে থাকবে। আমি 1 সেকেন্ড, আমার একটা বই ছিল মনে হয় কিউ এর থেকে কোনো কিছু কোনো কোশ্চেন মানে আমি একবার স্ক্যান করেছি, আমি দেখি মোবাইলে আছে কিনা। আছে, বললাম না এটা বড় একটা কোশ্চেন একটা আছে, এটা দেখলে তুমি আরো আরো পরিষ্কার ধারণাটা পরিষ্কার হবে। পাঠিয়ে দিচ্ছি। মানে অ্যাকচুয়ালি রুডিমেন্টস এর বইটা না একটু লেন্দি করে ফেলেছে। এটা তুমি যদি একবার বাড়িতে মন দিয়ে পড়ো, তোমার আর কোনো সময় এই কিউ এর কনসেপ্ট নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না। এর মধ্যে পুরো প্রোগ্রামও পেয়ে যাবে, আমি পুরোটা বুঝিয়ে দেবো। এই দেখো 6 পেজের একটা পিডিএফ আছে। পিডিএফ গুলোকে একটু ভালো মতো সংরক্ষণ করো, তাহলেই হবে। যদি মনে করো যে পিডিএফ গুলোর জন্য গুগল ড্রাইভে একটা করে ক্যাটাগরি তৈরি করে রাখো, ক্যাটাগরি বানিয়ে পিডিএফ গুলোকে পরপর রেখে দাও। বা মোবাইলে যদি মনে করো যে পিডিএফ গুলোকে আমি ঠিক মতো রেখে দেবো, বলে রেখে দাও। তা না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখবে তোমার অনেক হেল্পফুল হবে। শুধু যে বিটেক এটা করি তো ছেড়ে দিলে হবে না, বিটেকের ক্ষেত্রে তোমার কাজে লাগবে। দেখো এখানে সুন্দর বুঝিয়ে দেওয়া আছে। কিউ means a line. In everyday life, there are many situations whether we ought to wait in a line or desire service. For example, we're waiting in a line at a bus stop or waiting in a line in a collect tickets at railway tickets counter or waiting in a line in withdraw or deposit money in a bank. We are mainly served in the order we arrived, that is, whoever first comes first will be served first. The concern is a called queue. একদম সুন্দর, একদম ডে টু ডে লাইফের মধ্যে ইন্ট্রোডাকশন পার্টে লিখে দেওয়া আছে। এখানে একটা কিউ ধরে করেছে সুন্দর করে, এই যে 12 34 45 করে একটা অ্যারে তৈরি করা আছে। সামনের মধ্যে যে ফ্রন্টটাকে ডিলিশন ফ্রম দ্য এন্ড, আমাকে সামনের দিকে ডিলিট হবে, আর রেয়ারের থেকে কি হবে, ইনসার্ট হবে। ডেফিনেশন অফ কিউ, কিউ এর ডেফিনেশন লিখে দেওয়াই আছে। কিউ কাকে বলে, হোয়াট ইজ কিউ, ফ্রন্ট এন্ড রেয়ারের। এই ইজ এমটি, ইজ কিউ, এগুলো এখন এই মুহূর্তে না পড়লেও চলবে, কারণ তোমাদের এত ডেপথে নেই। এখান থেকে কিউ ইজ অ্যাজ এডিটি এই পর্যন্ত দেখলে, ফিফো প্রিন্সিপাল এটা দেখার পর দেখো এখানে একটা টোটাল এক্সাম্পল দিয়ে তোমাকে ইজি ওয়েতে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। ফন্ট এবং রেয়ার ধরে একে ধরে আছে, এবার ফন্টটা ঠিক আছে, এবার রেয়ারটা বাড়ছে, বি এলো, তারপর সি এলো,
তারপর ডি এলো। এবার যদি মনে করলো যে আমার এই পজিশনটাতে একজন ডিলিট হয়ে যাবে, তাহলে এখানে ফন্ট ডিলিট হলো, তাহলে বিটা তখন ফন্টে চলে এলো। এই ছবিটা দেখলে তুমি ইজি ওয়েতে বুঝতে পারবে। কিউ রিপ্রেজেন্টিং বাই অ্যারে, অ্যারে দিয়ে কি কিউকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। এই দেখো এই টোটাল একটা প্রোগ্রামও তোমার করে দেওয়া আছে। কিউ অ্যান্ড অন অপারেশন রেয়ার ইকুয়াল টু ফন্ট ইকুয়াল টু -1, কিউকে প্রথমে ইনিশিয়ালাইজ করতে হয় -1 চেকিং কিউ ওভারফ্লো কন্ডিশন। রেয়ার যদি ম্যাক্স, এখানে ম্যাক্স করেছে, এখানে ম্যাক্স -1 করে, হ্যাঁ ম্যাক্স -1 এমটি কন্ডিশন। কিউ এর মধ্যে কিউ এসে দেখো টোটাল, দেখো এখানে ডিলিট ফ্রম দ্য কিউ, কিউকে ডিলিট করা হয়। এখানে তুমি একবার জাস্ট পড়ে নেবে, তোমার কাজে লাগবে অনেক। আর প্রোগ্রামটা এখানে একটা টোটাল একটা প্রোগ্রাম করে দেওয়া আছে, ফ্রন্ট এন্ড এবং কিউ এর একটা প্রোগ্রাম। দেখো এই যে কিউ দিয়ে একটা প্রোগ্রাম করা আছে বাই ইউজিং অ্যারে প্রোগ্রাম অফ কিউ। তুমি এই প্রোগ্রামটাকে ইমপ্লিমেন্ট করতে পারো। তুমি যদি মনে করো যে আমার বইয়ের প্রোগ্রামটা কঠিন মনে হচ্ছে, তুমি এই প্রোগ্রামটাকে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, দেখবে তুমি ইজি ওয়েতে বুঝতে পারবে। প্রথমে একটা মেনু তৈরি করা আছে অ্যারে দিয়ে, যেটা আমরা সুইচ কেসে করতাম। এই মেনুর মধ্যে আমার প্রথমে 1 নাম্বার ইনসার্শন আছে, 2 নাম্বার ডিলিশন, 3 নাম্বারে এক্সিট, আর 4 নাম্বারে আছে হচ্ছে হ্যাঁ তোমার এন্টার চয়েস। এখান থেকে আমার কি করতে হবে, দেখো প্রথমে আমার একটা ডিফাইন করতে হবে। ডিফাইন আমার টোটাল আমাকে 10খানা এলিমেন্টকে আমি রাখতে পারবো, ম্যাক্সিমাম সাইজ 10। আমার কয়টা ফাংশনকে ডিক্লেয়ার করা আছে, একটা ফাংশন হচ্ছে ইনসার্শনের ফাংশন, একটা ডিলিট ফাংশন, একটা ডিসপ্লে ফাংশন। ইন কিউ ম্যাক্স, ম্যাক্সটা হচ্ছে একটা অ্যারে, ম্যাক্স হচ্ছে আমার টোটাল অ্যারের সাইজ, মানে একটা কিউকে টোটাল ম্যাক্সিমামে 10টা এলিমেন্টকে রাখতে পারবো। অ্যারেতে যখন ম্যাক্স 10, তার মানে এখানে ম্যাক্সের মানটা 10 আছে, সো 0 থেকে 9 পর্যন্ত। আর কিউ এর মানটাকে আমি ইনিশিয়ালাইজ করছি ফন্ট ইকুয়াল টু -1 আর রেয়ার ইকুয়াল টু -1 হলো। ভয়েড মেন, ভয়েড মেনের মধ্যে কি লেখা আছে, ইন্ট ম্যাক্স কিউ, কি কি ভেরিয়েবল ধরবো, ফন্ট ধরবো, একটা রেয়ার ধরবো, তার সঙ্গে সঙ্গে এন ভ্যালু সিএইচ, আর ফন্ট ইকুয়াল টু রেয়ার ইকুয়াল টু -1 সিআর এসিআর, আর হচ্ছে while 1। এখানে while 1 মানে হচ্ছে, মনে রাখবে while 1টা কাজ করছে while-এর যে কোনো নন জিরো ভ্যালু, while কে কি কন্ডিশনে তোমাকে ডিক্লেয়ার করে, whileটা হচ্ছে আমার ট্রু কন্ডিশনে আছে। যদি আমার যে কোনো নন জিরো ভ্যালু, নন জিরো ভ্যালু 1 এর জায়গায় 2 হলেও হতো, সো 1টা এখানে বলছে whileটা হচ্ছে ট্রু কন্ডিশন। while ডাইরেক্টলি এখান থেকে ও ডিরেক্টলি এখানে এন্ট্রি করবে। while 1 মানে হচ্ছে ও ট্রু কন্ডিশন, মানে while এর বডি হচ্ছে টোটালটা আছে while এর বডি, এখানে এন্ট্রি করবে। এই মেনুটা আমার তৈরি করা আছে। এই মেনুর মধ্যে তুমি যেরকম চয়েস দেবে, সাপোজ তুমি 1 দিলে এখানে কেস 1 কে এক্সিকিউট করবে, 2 দিলে ডিলিশন কে, মানে 1 এ আমি কি করব, ইনসার্শন, এন্টার নাম্বার টু বি অ্যাডেড। তুমি মনে করো আমি 10 এর বেশি রাখতে পারবো না, তুমি 5 লিখলে, তাহলে %d, ampersand ভ্যালু এবং ইনসার্ট ভ্যালু। ইনসার্ট ভ্যালুটা কোথায় গেল, এটা হচ্ছে একটা ফাংশনকে ডিফাইন করা আছে। ইনসার্ট ভ্যালু, ভ্যালুর মধ্যে আমি এখানে কোনো ভ্যালুকে দেবো, তারপর ব্রেক। ইনসার্ট, ইনসার্ট ফাংশন নিশ্চয়ই কোথাও লেখা আছে, দেখবে আমি তোমাকে দেখাচ্ছি ইনসার্ট ফাংশন কোথায়। এই যে ইনসার্ট ফাংশন, ইনসার্ট মানে কি করা আছে, ভয়েড ইনসার্ট ইন্ট ভ্যালু। ইন্ট ভ্যালুটা হচ্ছে আমার আর্গুমেন্ট। তুমি এখানে যেভাবে স্ক্যান গুলো করবে, দেখো এখানে তুমি যে কোনো ভ্যালু ধরো, সাপোজ তুমি 5 দিয়েছো, 6, 8, 9, 5টা এলিমেন্টকে রাখলে সেই ভ্যালুগুলো এখানে স্ক্যান হবে। স্ক্যান হয়ে এই যে ফাংশনটা আছে, আমি ফাংশনটা আগের দিন বলছিলাম, একটা ফাংশনে কি কি টাইপ থাকে, কোথায় গেল দেখি, এই যে ভয়েড ইনসার্ট। ভয়েড ইনসার্ট মানে হচ্ছে এই ফাংশনটা রিটার্ন টাইপ নাথিং। এটা হচ্ছে ইনসার্ট একটা ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন, হ্যাঁ, যা রিটার্ন টাইপ নাথিং, কিছু নেই, এবং তার সঙ্গে আমার ইন্ট ভ্যালু মানে হচ্ছে এর আর্গুমেন্টটা হচ্ছে ইন্ট ভ্যালু করলাম। তাহলে ইন্ট ভ্যালু করার পর এখানে ইফ রেয়ার ইকুয়াল টু ম্যাক্স -1, যদি রেয়ারের মানটা, আমি যে লজিকটা তোমরা অ্যালগরিদমে শিখেছো সেম জিনিস, রেয়ার ইকুয়াল টু যদি ম্যাক্স -1 হয়, তাহলে কি করবে, দ্য কিউ ইজ ফুল ক্যানট ইনসার্ট এ ভ্যালু, রিটার্ন, রিটার্ন করে বন্ধ করে দেবে, কিছু কাজ করবে না। এলস যদি এবার রেয়ারটাকে আমরা বাড়াবো, রেয়ার ইকুয়াল টু রেয়ার +1, এবার রেয়ার ভ্যালু, ভ্যালুর মধ্যে তুমি তো এখানে 5 দিয়েছো, এবার রেয়ারের মধ্যে এই 5 এর এলিমেন্টটা, মানে 0 + 1 এর মধ্যে এলিমেন্টটা কি করছে, পরপর করে ঢুকছে। রেয়ার +1, ধরো রেয়ারের মান ছিল আমার 0 আছে, রেয়ার এখানে কত আছে, সাপোজ ধরো আমার রেয়ার আমি বাড়িয়ে ধরো 0 করে, 0 প্লাস এখানে ধরো 0 আছে, প্রথমে রেয়ারটা -1 এ আছে,
কারণ রেয়ারটা প্রথমে আমাকে ইনিশিয়ালাইজ কি করতে হবে, ফ্রন্ট এন্ড এবং রেয়ার এন্ডটাকে -1 ইনিশিয়ালাইজ করতে হবে। সো রেয়ারটা -1, তাহলে -1 + 1 মানে 0। কিউ এর মানটা এখানে কত আছে, রেয়ার 0, তো কিউ 0 এর মধ্যে ভ্যালুটাকে ইনসার্ট করো। কিউ 0 মানে ওই যে অ্যারেটা তুমি তৈরি করেছি ম্যাক্সিমাম সাইজের যে অ্যারেটা, ওই অ্যারের মধ্যে ভ্যালুটাকে ইনসার্ট করছি। এবার আমাকে বলো, সবাই বুঝতে পারছো তো আমার কথাটা? মৌসুম বলো। বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলেই হবে। তোমাদের প্র্যাকটিস করে দেবে, হয়ে যাবে। এবার কিউ ম্যাক্স -1, তো এবার ভ্যালুটাকে ইনসার্ট করবো। তো এবার দেখো, এটা এই আমাদের ফাংশন সি এর যে ফাংশন কনসেপ্ট একটু বলি। ইন্ট ডিলিট, ডিলিট মানে হচ্ছে এখানে আমরা কি করে ভয়েড ইনসার্ট ইন্ট, এটা হচ্ছে ফাংশন প্রোটোটাইপ। আমরা যখন ফাংশন করেছিলাম, মনে করে তোমরা করেছিলে ক্লাস 11-এ থাকতে, আমরা ফাংশনের প্রোটোটাইপকে ডিক্লেয়ার করি। ইচ অ্যান্ড এভরি টাইম ফাংশন প্রোটোটাইপকে যদি আমরা ডিক্লেয়ার না করি, কম্পাইলার আমাদেরকে এরর শো করবে। দেবো যদি বোঝা যাচ্ছে তো? ফাংশনের প্রোটোটাইপ কনসেপ্টটা মনে আছে? ভয়েড ইনসার্ট ইন্ট ফাংশন প্রোটোটাইপ, যে কোনো ফাংশনের জন্য প্রোগ্রাম করেছিলাম, এটা দেখে নেবে। তুমি ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামটা বের করে দেখো, ওটার মধ্যে আমরা ইন্ট ফ্যাক্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইন্ট নাকি লিখেছিলাম, মেবি মনে পড়ছে না এই মুহূর্তে। ফাংশন প্রোটোটাইপ সি এর তোমরা একটা কাজ করো, বাড়িতে বসে না একটু ফাংশনের কনসেপ্টটা বাড়িতে দেখে নিও এই কয়েকদিনের মধ্যে। বেশিক্ষণ লাগবে না, তুমি 1 ঘন্টা দেখো। তা না হলে আমি দরকার পড়লে ফাংশনের উপরে যদি পারি একটা ভিডিও তৈরি করে দিতে তোমাদের সুবিধা যদি হয়, আমি করে দেবো ভিডিও ফাংশনের, অনলি ফর ফাংশন। যে ভয়েড ইনসার্ট ইন্ট, এটা হচ্ছে আমার ফাংশন প্রোটোটাইপ। তো এই ফাংশন প্রোটোটাইপ, প্রথমে ফাংশন প্রোটোটাইপকে ডিক্লেয়ার করতেই হবে। করার পর আমার এখানে কি কি করেছি, এটা আমার কিন্তু সুইচ কেস, কিছু না, ইনসার্ট ডিলিট এক্সিট এন্টার ইওর চয়েস সুইচ কেসের মধ্যে আছে। এবার তুমি যখনই স্ক্যানএফ $ch লিখবে, সাপোজ তুমি 1 লিখছো, 1 মানে কেস 1-এ যাবে। কেস 1-এ গেলে তুমি এন্টার টু বি অ্যাডেড ভ্যালুগুলোকে অ্যাড করলে, অ্যাড করার পর এই যে এটা আমার ফাংশনটাকে ডিক্লেয়ার করা আছে। ফাংশনের দুটো পার্ট হয়, একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট, একটা হচ্ছে ডেফিনেশন পার্ট। ডেফিনেশন পার্টের মধ্যে টোটাল ফাংশনটার এলাবোরেট করে লেখা থাকবে। যেমন ইনসার্ট ভ্যালু হওয়ার পর এই যে আমার ভয়েড ইনসার্ট, এই কনসেপ্টটাকে ক্লিয়ার করলাম। এবার ধর আমি মনে করছি 2 নাম্বার কন্ডিশনে কি আছে, যে আমি ডিলিট করব। ডিলিটের লজিক কি ছিল? ডিলিটের লজিক ছিল আমি ফন্ট যদি বাড়াতে পারি, ইফ উই আর জাস্ট ইনক্রিমেন্টেড দ্য ফন্ট, তাহলে আমি কি বলতে পারি, আমার ভ্যালুটা কি করতে পারবো, আমরা ডিলিট করতে পারবো। সো ডিলিট মানে কি, যে ইন্ট ডিলিট, ইফ ফন্ট ইকুয়াল টু রেয়ার, ফন্ট এবং রেয়ার দুজনই যদি একটা পজিশনে বসে থাকে, তার মানে কিউটাকে আমি এমটি চেক করছি। তো ফ্রন্ট যদি ইকুয়াল টু রেয়ার হয়, তাহলে কিউটা পুরোপুরি এমটি আছে, কিউ এর মধ্যে কিছুই নেই, মানে আমার কিউটা ফর্মই করেনি। যদি কিউটাই ফর্ম না করে, আমি কাকে ডিলিট করব? তখন আমার একটা এরর মেসেজ, এখন তখন একটা মেসেজ দিতে হবে, দ্য কিউ ইজ এমটি ক্যানট বি ডিলিটেড, ডিলিটেড দ্য ভ্যালু। এই প্রোগ্রামটা বাড়িতে টাইপ করে রান করে দেখবে একবার, তাহলে ইজি বুঝতে পারবে। এলস ফন্ট ইকুয়াল টু ফন্ট প্লাস 1। এবার যদি আমি ফন্টের মানটাকে একটা একটা করে বাড়িয়ে যাই, যে লজিকটা আমি এখানে বোঝালাম, এই ফন্ট যদি একটা একটা করে বাড়ে, ধরো আমি ফন্টটা এখানে ছিল, এবার ফন্টের মানটা ফন্ট ইকুয়াল টু প্রথমে 0-তে ইনিশিয়ালাইজ করেছিলাম, ফন্টের মানটা 0+1 করে দাও, ফন্ট কোথায় ইন্ডিকেট করবে, এই পজিশনটাতে, তাহলে এটা ডিলিট হয়ে গেল, এটা নেই, ফন্ট চলে গেল। সো ফন্ট ইকুয়াল টু ফন্ট প্লাস 1, তারপরে ফন্ট বাড়ালে ফন্ট ডিলিট হয়ে যাবে। রিটার্ন কিউ ফ্রন্ট মানে এখানে কিউ ফ্রন্টের মানটা যেটা আছে সেটা ওকে শো করবে, তুমি কাকে ডিলিট করলে, কোন এলিমেন্টটাকে ডিলিট করলে। হয়ে গেল, এটা গেল ফন্ট ডিলিটের ব্যাপারে। এবার ফন্ট আমি ইনসার্ট করলাম, ডিলিট করলাম। এবার আমি চাচ্ছি যে ডিসপ্লে করাবো। ডিসপ্লের জন্য আমাকে একটা আলাদা ফাংশন দেওয়া আছে, ভয়েড ইনসার্ট গেল ফন্ট রেয়ার ডিলিট করে ডিসপ্লে, ভয়েড ডিসপ্লের জন্য আমার এখানে কোনো কিছু এন্টার চয়েস আছে, 2 নাম্বার ডিলিশন আছে, ভয়েড ডিসপ্লেতে আমরা কি করতে পারি, যে I1 ফন্ট যদি আমার i ইকুয়াল টু ফন্ট প্লাস 1 লেস দেন রেয়ার ইকুয়াল টু i ইকুয়াল টু রেয়ার i প্লাস প্লাস। কেন এটা ফন্টের সঙ্গে হবে, ধরো আমি ফন্টের মানটা আমি কি দিয়েছি, 0 দিয়েছি, ফন্টের মানটা আমাদের 0 আছে, বা ফন্টের মানটা -1 আছে, তাহলে i ইকুয়াল টু কি হবে, -1 + 1, তাহলে i এর মানটা কত হবে, 0, ফন্টের i এর মানটা 0। এবার রেয়ার
রেয়ার তো ধর আমার 6 আছে, টোটালটা 6, মানে টোটাল আমার এলিমেন্ট ছিল 10-এর মধ্যে আমি 6কে রেখেছি। 0 থেকে 6 পর্যন্ত টোটালটা ক্যালকুলেট করবে। ভালো মতো বোঝো, ফ্রন্টের মানটাকে সাপোজ আমি ধরো দিয়েছি হচ্ছে এখানে, ফ্রন্টের মান আমি -1 করেছি, আই -1, তাহলে ফ্রন্ট -1 +1, তাহলে ফ্রন্ট আই কত 0, তাহলে আই লেস দেন হচ্ছে রেয়ার। রেয়ার মানে ধরো আমি দিয়েছি 5টা দিয়েছি, সে আমি 5 দিয়েছি। লুপটা কতক্ষণ করবে, 0 থেকে 5 পর্যন্ত কাউন্ট করবে, আর কিউ এর মধ্যে ভ্যালুগুলোকে 1/1 ইনক্লুড করে দেখাবে যে এই এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলো আছে, এখানে এলিমেন্টগুলো আছে। দ্যাটস এ ডিসপ্লে কন্ডিশন, ভয়েড ডিসপ্লে। ডিসপ্লের জন্য আমার এখানে কি করা আছে, ডিসপ্লে কিউ কমা এম্পারসেন্ট ফ্রন্ট এন্ড এম্পারসেন্ট রেয়ার। এটা কিন্তু আমার অ্যাড্রেসটাকে পাস করা হয়েছে, এটা ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। পয়েন্টারের যখন আমরা পয়েন্টার করি, পয়েন্টারের অ্যাড্রেসটাকে পাস করা আছে এম্পারসেন্ট ফ্রন্ট এবং এম্পারসেন্ট রেয়ার। গিয়ে আমরা এক্সিট করেছি, তাই তো, এক্সিট 0। 3 যখন প্রেস করব, এখানে আমি 3 প্রেস করলে এলিমেন্টস ইন কিউ, এই ডিসপ্লেটা তখন এক্সিকিউট করবে 3 প্রেস করলে। বুঝতে পেরেছো, এখানে এখানে ডিসপ্লে লেখা যেত, আমি যদি 3 প্রেস করি, 3 মানে আমার এই পোর্শনটাকে এক্সিকিউট করবে। 3 মানে এলিমেন্টস ইন কিউ বলে এই 3 নাম্বার কেসের এই টোটালটাকে ডিসপ্লে করে দেখাবে, কিউ কমা এম্পারসেন্ট ফ্রন্ট কমা এম্পারসেন্ট হচ্ছে রেয়ার। তাহলে এম্পারসেন্ট ফ্রন্ট এবং এম্পারসেন্ট রেয়ার মানে ফ্রন্ট এবং রেয়ারের মধ্যে কত ইনিশিয়ালাইজ করা ছিল দেখো আগে। ফ্রন্টটাকে আমি -1 করেছিলাম, রেয়ারটাকে -1 করেছিলাম, তাই তো। রেয়ার এখানে -1 করা ছিল, এই যে দেখো ফ্রন্ট এবং রেয়ার ইকুয়াল টু -1, কোথায় গেল, 1 সেকেন্ড। তাহলে এখানে ফ্রন্টের মানটা -1, সেটাই বলছি, -1 আসবে, আর রেয়ারের মধ্যে একটা ভ্যালু আসবে, তাহলে এখানে আমার কত আসবে, ফ্রন্ট -1 +1 মানে 0, আয়ের মানটা 0 তে ইনিশিয়ালাইজ করা আছে, তাহলে 0 লেস দেন রেয়ার। এবার রেয়ারে তোমার যে পজিশনটা কিউটা গেছে সেই কারেন্ট পজিশনটাকে দেখাবে রেয়ার। রেয়ারটা তো কারেন্ট পজিশনে মুভ করে আসবে, 0 থেকে রেয়ার 0 লেস দেন ইকুয়াল টু, তো রেয়ার 5 আছে, তা 0 থেকে 5 লুপ যতবার এক্সিকিউট করবে টোটাল ততগুলো ভ্যালুকে কিউ থেকে ও রিট্রিভ করে তোমাকে শো করে দেখিয়ে দেবে। ঠিক আছে, আশা করি কিউ অ্যারে ইউজিং কিউ তোমাদের সিলেবাসে এটাই আছে, এটাই করবে। এবার শ্রেয়সী তুমি যেটা বই থেকে পাঠালে, এটার প্রোগ্রামটা আমার মনে হয় এটাও তুমি দেখতে পারো, বাট এটা তোমার কাছে আরো বেশি জটিল মনে হতে পারে আমার মেবি। এই প্রোগ্রামটা করা দরকার নেই এই মুহূর্তে। আমি যে আমাদের, হ্যাঁ হয়তো ওই তো বললাম তো, যদি কেউ অ্যালগো বুঝতে পারে না, অ্যালগো যদি তুমি বুঝতে পারো, তোমার কোনো প্রোগ্রাম বুঝতে কোনো অসুবিধা হবে না, লজিক তো সেম। এবার যাদের ধরো সিতে একটু সমস্যা হয়, তাদের কতগুলো কারণে সি এর প্রবলেম হয়। প্রথম প্রবলেম গুলো বলছি, ফার্স্ট হচ্ছে লুপের কনসেপ্টে অসুবিধা থাকতে পারে, তখন তোমার দেখবে বুঝতে অসুবিধা হবে। যাদের লুপ ক্লিয়ার আছে কোনো অসুবিধা নেই। বেসিক স্ট্রাকচার, আমি যদি ধরো একটা পথ দিয়ে যাচ্ছি, আমি যদি সেই রাস্তাটাকে ভালো মতন চিনতে পারি, যে আমার এই রাস্তাতে এখানে লেফট সাইডে এদিকে যাওয়া যাচ্ছে, ডান দিকে আরেকটা পজিশন যেতে পারছি, কলেজ স্ট্রিটে ধরো আমি গেলাম, আমি কলেজ স্ট্রিটে গিয়ে ধরো দেখতে পাচ্ছি যে প্রথমে কিছুই চিনি না, তো অটোমেটিক আমার প্রবলেম হবে, আমি কিছুই বুঝতে পারবো না কলেজটা কোন দিকে যাব, কোথায় আমার ভারত তীর্থটা বা কোথায় আমার হিন্দু স্কুল, যদি না খুঁজতে পাই। সি এর বেসিক হচ্ছে তোমাকে সি এর প্রোগ্রাম টাইম টু টাইম ইমপ্লিমেন্টেশন জানতে হবে। যারা ইমপ্লিমেন্টেশনটা যদি এখনো অসুবিধা হয়, আমি এখনো বলছি সময় আছে, কারণ কম্পিউটার সায়েন্স যদি তোমরা ইঞ্জিনিয়ারিং পড়বে, এটা কিন্তু একটা বিগ রোল প্লে করবে প্রোগ্রামের ক্ষেত্রে। যদি তোমরা বলো, আমি কালকে রাত্রে বসে একদম বেসিক কটা প্রোগ্রাম একটা ভিডিও বানাচ্ছিলাম, ফ্যাক্টরস অফ এ নাম্বারস আর জিসিডি অফ এ নাম্বার, দুটো ভিডিও করা আছে, আমি না হয় তোমাদের গ্রুপে দিয়ে দেবো, একটু বসে বসে দেখে নেবে কি করে ড্রাই রান করে কি করে কাজ করছে। লুপের কনসেপ্টটাকে ক্লিয়ার করো, লুপ যতক্ষণ না পরিষ্কার না হবে এই কনসেপ্ট গুলো কিন্তু আসবে না। কারণ সি এর ক্লাস 11-এ যেগুলো ছিল, যেমন তোমাদের যে এসটিডি IO.H, এখানে বেসিক প্রোগ্রাম করেছি, আর আমাদের ক্লাস 11-এ যথেষ্ট ভালোই প্রোগ্রামিং সিটা ছিল, একেবারে কম কিছু ছিল না। এগুলোতে যদি ওই প্রোগ্রামিং সি এর কনসেপ্ট এবং অ্যারে কনসেপ্ট ঠিক থাকে, আর ফাংশন, দেখো ফাংশন, এই প্রোগ্রামটা বুঝতে গেলে তোমার কি কি জিনিস একটু ক্লিয়ার থাকতে হবে, লুপ কনসেপ্ট, ফাংশন, লুপ তো একদম বেসিক, লুপ ফাংশন, আর সুইচ কেস তো একদম বেসিক জিনিস, সুইচ কেস যেভাবে করেছি সুইচ কেসও লাগবে, লুপ কনসেপ্ট একটু থাকতে হবে, ফাংশনের কনসেপ্ট থাকতে হবে, আর কিচ্ছু না, আর তোমার শুধু থাকতে হবে হচ্ছে অ্যারের কনসেপ্ট। এটা দিলে তুমি এই প্রোগ্রামটাকে রিট্রিভ করে বের করে নিয়ে চলে আসতে পারবে, এর চেয়ে বেশি কিছু এর মধ্যে নেই।
হ্যাঁ, তুমি বাড়িতে প্রোগ্রামটাকে খাতায় লেখো, ভালো কথা বলছি, যারা বুঝতে অসুবিধা হচ্ছে খাতায় লেখো, কোন কোন জায়গাতে বুঝতে পারছো না সেকে লাল কালি দিয়ে মার্কিং করো, করে আমার সঙ্গে বসো। আমি তোমাদেরকে সবসময় বলি, যখনই অসুবিধা হবে দরকার পড়লে আমাকে বলবে যে আমার এই বেসিক জায়গাটা বুঝতে পারছি না, আমি তো বলবো, আমি তো মানে আমি কোনো সময় প্রত্যেকটা মানুষ যত এত স্টুডেন্ট আছে আমার স্কুল কোচিং এ, আমি প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা মানে গার্জিয়ান বলো স্টুডেন্ট বলো তাদের হোয়াটসঅ্যাপে আমি দেখি, রিপ্লাই করি কার কি অসুবিধা হচ্ছে, এরপরে এর আমি সবসময় সাপোর্ট দেবো। বলো কেউ কিছু বলছিলে মৌসম? আচ্ছা বলছি, তোমার বইয়ের ক্ষেত্রে আসছে, বইয়ের ক্ষেত্রে দেখো প্রম্পটার, এটা তো হ্যাঁ হ্যাঁ, এই যে প্রম্পট, তুমি এখানে ওরা ডু হ্যাল লুপ ব্যবহার করেছে, এম্পারসেন্ট প্রম্পট, মানে এখানে তুমি যদি ধরো তুমি এখানে 5 দিয়েছো, 5, তাই তো, তো এখানে স্ক্যান এপ তুমি এখানে বেসিক্যালি এখানে প্রেস 1 মানে স্টোর, 2 মানে রিট্রাইভ, 0 মানে এন্ড, এবার স্ক্যান এপ এম্পারসেন্ট ডি, এই প্রম্পটটাকে দিয়ে সুইচকে কাজ করাচ্ছে। তো তুমি এখানে সাপোজ ধরো 1 দিয়েছো, সে 1 মানে এখানে এম্পারসেন্ট কত আসবে, স্ক্যান এফ 1, তা সুইচের মধ্যে কত আসবে, সুইচের মধ্যে প্রম্পট মানে ওখানে সিএইচ এর বদলে প্রম্পট আছে 1 এলো, কেস 1টা কাজ করবে, তখন এই কেস 1টা কাজ করবে। তারপরে এরকম করে তখন তুমি এখানে 0 প্রেস করবে না, যখন আমাকে এই সুইচের মধ্যে 0 দেবে তখন কি হবে, এখানে প্রম্পটের মধ্যে কত আসবে 0, তাহলে সুইচ প্রম্পট 0, কেস 0 ব্রেক, তখন হোয়াইল লুপটা কি করবে, 0 নট ইকুয়াল টু 0, কন্ডিশন ফলস, কন্ডিশন ট্রু, 0 নট ইকুয়াল টু 0, তাহলে ফলস হয়ে গেল, তখন লুপটাকে স্টপ করবে, এটা হচ্ছে প্রম্পটের কাজ, বোঝা গেল? যে লিড এটা এটা জাস্ট একটু আরো বেশি ঘেটে করেছে, অত দরকার নেই, আমি যে যে প্রোগ্রামটা আমি দিয়েছি না তোমাদেরকে এইমাত্র, ওটা তোমার একটা বিটেকের বই ছিল, সেই বিটেকের বইয়ের থেকে আমি দিয়েছি, ওটা সবচেয়ে ইজি ওয়েতে প্রোগ্রামটা করা আছে, সো ইজি। এবার দেখো তোমাদের আমি এটার মধ্যে থেকে একটা কাজ করবে, যেটা এখান থেকে কিউ এর প্রোগ্রামগুলো আছে, আমরা পরের দিন লিঙ্ক লিস্ট শুরু করার আগে আমরা স্ট্রাকচার করাবো, স্ট্রাকচার না করিয়ে লিঙ্ক লিস্ট করানো যাবে না। আর লিঙ্ক লিস্টের মনে একটা গোটা নোটস তোমাদেরকে দেওয়া আছে, এই দেখো 12 পেজের নোটস আছে লিঙ্ক লিস্টের, অনলি ফর লিঙ্ক লিস্ট, লিঙ্ক লিস্ট কি করে কাজ করে, লিঙ্ক লিস্টের ইউজেস কি, এই ব্যাপারগুলো সব এখানে দেওয়া আছে, দেখো এখানে, এই যে বলো। ফাইল কন্ট্রোলিং হ্যান্ডেলিং আমি করাবো, কিন্তু ফাইল কন্ট্রোলিং হ্যান্ডেলিংটা কিন্তু আউট অফ সিলেবাস, আমি আগেই বলে দিচ্ছি, তুমি সিলেবাসে রিডিউস সিলেবাসটা বের করো, দেখো ফাইল কমান্ড লাইন আর্গুমেন্ট এগুলো সব বাদ দিয়ে দিয়েছি, বের করো সিলেবাসটা, কেউ দেওয়া আমাকে আছে কারো কাছে, পাঠাও তো একবার। ওরা কি সিলেবাস না দেখে করায় নাকি, এখনই তো স্টুডেন্টদেরকে তৈরি করতে হবে পরীক্ষার জন্য, কি বলি বলো তো? না সিলেবাস দেখো, সিলেবাসটা ফলো করা দরকার কেন আছে, কারণ তোমাকে রেজাল্ট করতে গেলে তোমাকে যেগুলা ওগুলো করানো যাবে, করানোর অনেক সময় আছে, সিলেবাসের বাইরে যদি আমি বলি তো অনেক কিছু হয়, জাভা স্ক্রিপ্ট হয়, রিয়াক্ট জিএক্স হয়, অ্যাঙ্গুলার জিএস সবই আছে, কিন্তু এখন যদি সিলেবাসের বাইরে, সিলেবাসটা এমনি হিউজ সিলেবাস, সে আমি না হয় করে দিতে পারবো, কারণ আমার কাছে যে পজিশনে আমি এগিয়ে গেছি, তোমাদের অনেক কিছু হয়ে গেছে, বেশি কিছু আর বাকি নেই, বেশিরভাগটাই হয়ে আছে, করাবো, ওটা আমি কি বলেছি, অফলাইন শুরু হলে করাবো। তোমাদের সামনে এক্সামে আছে তো, কবে এক্সাম আছে বলো? 3rd উইক, তো আমি নেক্সট উইক থেকে সিকোয়েন্সিয়াল সার্কিটে শুরু করি, পরের সপ্তাহ থেকে অফলাইন শুরু হচ্ছে, অফলাইন থেকে করিয়ে দেবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে? ওটা অফলাইনে করতে সুবিধা হবে, 3rd উইক মানে 21 তারিখের মধ্যে, তো দরকার পড়লে আমি এক্সট্রা ক্লাস, তারপর ধরো তোমার অনলাইন অফলাইন মিলিয়ে আমি শেষ করে দেবো, ঠিক আছে? কথা দিচ্ছি, চিন্তা নেই, পরের দিন তাহলে সিকোয়েন্সিয়ালটাও করাবো। সিকোয়েন্সিয়াল কেন করাতে চাইছি, কারণ আমার কাছে টোটাল নোটস গুলো কিছু নেই এই মুহূর্তে হাতের সামনে, ওটাই আমার বিরক্ত লাগছে, কারণ ওটা করাতে গেলে ওটা নোটস আবার বড় বোর্ড হলে সুবিধা হয়। আচ্ছা দেখি কোথায়, কম্পিউটার সায়েন্স দেখো কি কি, দেখো এটা রিডিউস আছে, দেখো কমান্ড লাইন আর্গুমেন্ট,
আমি একটা কাজ করি, তোমরা এটাকে ভালো মতো স্ক্রিনশট তুলে রেখে দিতে পারো। সিকিউরিটি সেখানে করাবো দাঁড়াও। কেটে গেল কি? কিভাবে নেবো বলছো? মানে এখান থেকে মানে হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে ড্র্যাগ ড্রপ করবো তো? আচ্ছা ঠিক আছে। আমার তো হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে, দাঁড়া এখান থেকে চলো আসছে না কেন বুঝতে পারছি না। চলো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, পরে দেখছি এটা। কমান্ড লাইন আর্গুমেন্ট ইন সি প্রোগ্রামিং নেই, বাদ আছে। আইও, এই যে আইও ফাইল হ্যান্ডলিং ইন সি, টেক্সট ফাইল বাইনারি ফাইল নেই কিন্তু। কনসেপ্ট অফ ফাইল পয়েন্টার, মানে ফাইলের যে গোটা পোর্শনটা বাদ দিয়ে দিয়েছে। মোড অফ ওপেনিং ফাইল, ইউজ অফ ফাংশনস, ফাইলের যে ফাংশন হয় ফাইলের মধ্যে, যেমন এফ প্রিন্ট এফ, এফ স্ক্যান এফ, এফ ওপেন, এই যে ফাংশন গুলো ছিল ফাইলে, এগুলো নেই। ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে নর্মালাইজেশন definition normal forms like normalization and relation up to 3NF, এই পর্যন্ত নর্মালাইজেশনের পার্টটাই বাদ আছে। সি এর থেকে এগুলো এই মুহূর্তে আমি ফোকাস করছি না। সিকোয়েন্সিয়াল সার্কিটটা পরের দিন আমরা জাস্ট বেসিক আইডিয়া দিয়ে না শুরু করব। সিকোয়েন্সিয়াল সার্কিট করার আগে তোমরা বাড়িতে যাদের লজিক কনসেপ্ট ক্লিয়ার আছে কোনো অসুবিধা নেই, লজিক গেটস বিশেষ করে ন্যান্ড গেট, নর গেট, এই কনসেপ্টটা একবার শিখে নেবে। আর একটা কাজ যেটা করবে, দাঁড়া আমি বলে দিচ্ছি, এটার যে নোটসটা আমি পাঠিয়েছিলাম, এই নোটসের মধ্যে দেখো ফ্লিপ ফ্লপ বলে একটা 7 পেজের একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের একটা লজিক দেওয়া আছে। এটা একটু পারলে পুরো খাতায় নোট ডাউন করে নেবে, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে, এটা একবার নোট ডাউন করে নেবো পুরোটা যা আছে। এসআর ফ্লিপ ফ্লপ, কিউ ফ্লিপ, তোমার ডি ফ্লিপ ফ্লপ, তোমাদের দেখো এখান থেকে শুধুমাত্র আছে হচ্ছে ফ্লিপ ফ্লপ গুলো আছে, সিকোয়েন্সিয়াল সার্কিট এবং কম্বিনেশনাল সার্কিটের মধ্যে ডিফারেন্সটা এই ফ্লিপ ফ্লপ গুলো আছে। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ কি কাজ করছে ফ্লিপ ফ্লপ গুলো আছে। প্রথমে আছে হচ্ছে ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য, এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, জেকে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপ গুলো প্রথমে তৈরি আছে। এবং তার সঙ্গে সঙ্গে আছে হচ্ছে রেজিস্টার অ্যান্ড কাউন্টার। রেজিস্টার অ্যান্ড কাউন্টার এই জিনিসটাগুলো আমাদের এই কয়টা জিনিস করলেই যথেষ্ট, বেশি কিছু এখান থেকে করার কোনো দরকার নেই। আর বইয়ের মধ্যে অনেক কিছু এলাবোরেট করেছে, তোমরা এই নোটসটাকে শুধু রেডি করে রেখো। পরের দিন আমি ফ্লিপ ফ্লপটাই শুরু করব, ফ্লিপ ফ্লপটা করলে সুবিধা হবে। যেহেতু বলছে তোমার এক্সাম আছে নেক্সট উইক, কত তারিখ পড়ছে? নেক্সট উইক পড়ছে 28 তারিখ, 21, 7, 28, তারপরের যে সপ্তাহ ঠিক 8:30টায় ভারতীতে চলে আসবে একদম। ওখান থেকে আমি দরকার পড়লে 8:30টায় শুরু করব ক্লাস, 2 ঘন্টা টানা ক্লাস নেবো, একদম 8:30টাতেই ঢুকবে, একদম লেট করবে। অনলাইনে যেরকম পৌঁছো, ও তোমার ক্লাস থাকে তো, তাহলে 15টার, আচ্ছা তোমাদের 11:30 দিয়ে কোনো ক্লাস থাকে দেবজ্যোতি? 11:30, 9:15 সময় শুরু করবো, 11:15 শেষ করবো, 11টার মধ্যে 11টা পর্যন্ত করিয়ে দেবো। কারণ হচ্ছে ফ্লিপ ফ্লপটা করতে আমাদের টাইম লাগবে। অনলাইনে অফলাইনে বসো, আমি দরকার পড়লে তোমার 2 সপ্তাহ মধ্যে ফ্লিপ ফ্লপ করিয়ে দেবো একদম। যদি কিছু বাকি থাকে আবার কোনো একটা এক্সট্রা ডেতে আমি অনলাইনে বসে ওই জায়গায় কমপ্লিট করে দেবো। পরীক্ষা যিনি কোনোভাবে হ্যাম্পার না হয়, পরীক্ষা দিতে হবে কি লিখতে হবে সেটা আমি রেডি করবো। আর এই পর্যন্ত এর পর্যন্ত আর লিঙ্ক লিস্টের নোটসটা দেখবে অনেকটাই বড় নোটস আছে আমাদের। লিঙ্ক লিস্টে যে নোটসটা আমার এখানে করা আছে, দেখো যে লিঙ্ক লিস্টে কোথায় ডাউনলোড করলাম, লিঙ্ক লিস্ট, এটার মধ্যে অনেক কিছুই পাবে, সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার,
তারপর রেফারেন্সিয়াল লিঙ্ক লিস্টের মধ্যে টোটালটার এখানে, এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে। এটা টোটালটা এখন নোটস যদি করতে চাও অনেক সময় লাগবে, অত হাতে টাইম নেই। দরকার পড়লে এই জিনিসটার একবার একটা করে নিও, এই প্রিন্ট আউট মৈনাক করে নিয়ে চলে এসো, ওরা সবাই নাহলে জেরক্স করে নেবে। তোমার তো কাজে লাগবেই, প্রিন্টার তো করতেই হবে। আচ্ছা তুমি এখনই লিখে নাও, এই ফ্লিপ ফ্লপ টোটালটা প্রিন্ট আউট করবে আর লিঙ্ক লিস্টটা করবে। ফ্লিপ ফ্লপ, লিঙ্ক লিস্ট আর কিউ এর প্রোগ্রাম যদি মনে করো যে কিউ এর যে 6 পেজের যেটা পাঠিয়েছি, আমি হোয়াটসঅ্যাপটা খুলি সুবিধা হবে। ফ্লিপ ফ্লপটা করো। তারপর করো হচ্ছে তুমি যে জয়েন কাকে বলে, এই জয়েন সম্বন্ধে লেখা আছে সুন্দর করে। এটা আমি তোমাদেরকে দিয়েও ছিলাম নাকি, আমি দেখি একবার। একবার শুধু আমি যেভাবে বলছি করো, দেখবে পরীক্ষাতে সব মানে একদম তোমার কাছে ইজি মনে হবে সবকিছু। হ্যাঁ এটা একটু করে নিও, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট আছে। এটা দরকার পড়লে আমরা বুঝিয়ে দেবো তোমাদেরকে, থিতা জয়েন ফাইন সব লেখা আছে এখানে। এটা করে নিও, আমি এখনই বুঝিয়ে দিচ্ছি সুবিধা হবে। জয়েন সিকোয়েন্সিয়াল সার্কিটটা করবে, তার সঙ্গে করবে হচ্ছে লেফট আউটার, রাইট আউটার, ফুল আউটার জয়েন, এটাও করবে। লিঙ্ক লিস্টটা করবে। আপাতত এই কয়টাই করো, আর এখন দরকার পড়বে না। আর যে কিউ যেটা পাঠালাম এই মাঝে কিউ পাঠালাম না, কিউ এই কিউ এর পার্টটা করবে 6 পেজের টোটাল করে ফাইল বন্দি করে রেখে দাও, তোমার সবসময় কাজে লাগবে। কারণ আমার মনে আছে টাকি স্কুলে একটি ছেলে পড়তো গত বছর, 2 বছর আগে পড়তো, এবছর পরীক্ষাই হয়নি। আমি খুব ডিজার্টেড, এবছর পরীক্ষা হলো না। এত সুন্দর প্রিপারেশন ছিল দুই একটা ছেলের, অসাধারণ। তারা 95, 96, 90 নাম্বার পেতোই, মানে এত সুন্দর ওদের প্রিপারেশন ছিল। যাকে গত বছর 98 পেয়েছিল টাকি থেকেই, পবিত্র সেনাপতি, আরেকজন 95, একজন যাদব ইউনিভার্সিটিতে পড়ছে। পবিত্র সেনাপতি তোমাদের তোমরা তো জানো, ও মাধ্যমিকে স্ট্যান্ড করেছিল 2018 ব্যাচে মনে হয়, মেবি ওটা খেয়াল পড়ছে না। তা ওদেরকে আমি যেভাবে বলেছিলাম সেভাবে নোটস করেছিল, টোটাল যা চাইতাম সঙ্গে সঙ্গে বের করে দিত। মানে টোটাল খাতাটা এত সুন্দর রেডি ছিল, সেই খাতাটাকে দেখলে তুমি অবাক হয়ে যাবে। আমি ওই আগের বছর স্টুডেন্টদেরকে ওই খাতাটা টোটাল ট্রু কপি জেরক্স দিয়েছিলাম। ওই ছেলেদেরকে বলেছিলাম, মানে ওই গত বছরে তার আগের বারের ব্যাচে একজনকে ডেকেছিলাম, সে এসেছিল কোচিং এ, এসে সে অনেকদিন পর দেখা, সে খাতাটাকে দিয়েছিল। আরেকজন যারা যারা ছিল আরেক রিসেন্ট ব্যাচের 2021 যারা এইচএস দেবে, তারা পুরোপুরি জেরক্স করে নিয়েছিল। তো জেরক্সটা যদি মনে করে যে তোমাদের 75 কি 80 রুপিস মতন লাগে, টোটালটা জেরক্স করা আছে, নোটসটা রেডি করা আছে একদম। তা ওটা আমি ভাবছি যে তোমাদের যদি মনে হয় যে আমি ওদেরকে একজনকে কাছ থেকে কোচিং আসতে বলবো, একজন নোটসটা নিয়ে রেখে দেবে, তোমরা জেরক্স করে পরে আমাকে দিয়ে দিলে, ওটা একটা নোটসের একটা ভালো থাকবে। আর তোমার নিজেরা যদি হাতে, একটা কথা বলি, ভালো কথা বলছি, যদি কেউ হাতে, দুটো কন্ডিশন আছে, যদি কেউ এখন থেকে হাতে নোটস করে রেখো, তাহলে নোটসটা জেরক্স করতে যেও না, আমাকে দিয়ে চেক করিয়ে না। তার কারণ হলো দু রকম হয়ে গেলে কিন্তু বিপদ হবে। পড়া যে সবসময় ফিজিক্স কেমিস্ট্রি যাই করো না কেন, এখনকার সময় পরীক্ষার আগ দিয়ে র্যাপিডলি চেঞ্জ করবে না। মার্কেটে তুমি ভালো নোটস ভালো কিছু পাবেই, বেশিরভাগ কিছু ভালো ভালো ক্ষেত্রে কিন্তু দেখবে না। বারে বারে তুমি যদি দেখতে চাও, তাহলে তোমার মধ্যে মনে হবে না আমার মনে এটা হয়নি, আমার মনে ওটা হয়নি, এটা হয়নি না করে নেই, তো তখন দেখবে বেকার টাইম ওয়েস্ট হবে। যদি কেউ নোটস, যদি তুমি মনে করো আমি কিউটা করে নিয়েছি, তো কিউ এর যে প্রোগ্রামটা তুমি আজকে বুঝে নিলে, ফুল অ্যান্ড ফাইনাল তুমি এটাই করো, আর চেঞ্জ করতে হবে না। এখন চেঞ্জ পরে দেখা যাবে, এক্সপেরিমেন্টাল পরে চলবে। আগে নতুন যদি রাস্তাতে যাই, রাস্তাটাকে আমি চিনে রাস্তাতে যাই, আমি গলি গেলা পরে চিনবো, প্রথমে গলি চিনতে হবে না। প্রথমে গলি চিনলে কিন্তু হারিয়ে যাবে, মেন রাস্তায় খুঁজে পাবে না। এটা প্র্যাকটিক্যাল লাইফের ক্ষেত্রে, যেটা তুমি এগিয়ে লিখে ফেলেছো আর ব্যাকের দিকে যাবে না। হ্যাঁ, যদি তোমার মনে হয় যে আমার থাকলে সাপোর্ট দরকার, যে এটা আমার কাছে মিলিয়ে আছে কিনা, সো দ্যাট ইজ ডিফারেন্ট ওয়ে, সেটা অন্য জিনিস। এবার যারা এখন সত্যি কথা বলছি, খারাপ পেও না কেউ, এমনও হয়তো কেউ থাকতে পারে তোমাদের মধ্যে, আমি তো খাতা দেখিনি, সে কিছুই করেনি, কিছুই লেখেনি, এমন থাকতে পারে। আমি জানি, আমি তাদের ছাত্র পরে থাকতে পারে, কেউ না কেউ হয়তো এরকম আছে। তারা দয়া করে নোটসটা নিয়ে নিও, তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। ঠিক বললাম তো? এরকম যদি কেউ থাকো, কে আছে আমি জানি না, কিন্তু কেউ থাকলেও থাকতে পারে, যারা করো নি তারা নিয়ে নিও, তাহলে তোমার সুবিধা হবে। আর যারা করছো
তারা নিতেও পারো নাও নিতে পারো, তার ক্ষেত্রে অত ম্যান্ডেটরি নয়, সে পুরো বুঝে বুঝেই করছে। দুরকম ভাবে পড়তে যাবে না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, এবার যেটা বলি আমি, লিঙ্ক লিস্ট যেটা আমি প্রিন্ট আউট করতে বললাম, প্রিন্ট আউট করবে। আর লিঙ্ক লিস্ট শুরু করার আগে একটু স্ট্রাকচার, তার সাথে সাথে, আচ্ছা লিঙ্ক লিস্টটা থাক, লিঙ্কটা সিকোয়েন্সিয়াল ধরি আগে, পরের দিন। সিকোয়েন্সিয়াল শুরু করার আগে যে জিনিসগুলো বাড়িতে একটু কনসিডার করবে, ন্যান্ড গেট, নর গেট, এই জিনিসটা একটু দেখে নেবে ভালো মতো, ন্যান্ড এবং নর। কে ম্যাপ, কে ম্যাপটা একটু দেখে নেবে, কে ম্যাপটা দরকার পড়বে, তাছাড়া কিন্তু হবে না। এই দুটো জিনিস। ন্যান্ডের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিই, ন্যান্ড তো তোমরা করেইছো, যদি কুইক রিভিশন দরকার পড়ে, আমি একটা তোমাদেরকে, কে ম্যাপের আমার ভিডিও করা নেই অবশ্য, নর্মাল ভিডিও ছিল, দরকার বলে কে ম্যাপের ভিডিও আমি তৈরি করব। কে ম্যাপের ন্যান গেটের আমি একটা জিনিস বলে দিই, তোমার দরকার একটু জাস্ট বলে দিচ্ছি। ন্যান গেটের ক্ষেত্রে কে ম্যাপ পরের দিন শুরু স্টার্ট হবে, তো ন্যান 1 মিনিট, এরকম হচ্ছে কেন পেনটা, 1 সেকেন্ড। ঠিক আছে, ধরো ন্যান গেট টু ভেরিয়েবলে, দেখো থ্রিটা তোমার তো টু হলে থ্রি হয়ে যাবে। এ বি আমরা ইনপুট নিতাম 0 0 0 1 1 0 1 1। ন্যান্ডের ক্ষেত্রে কি করতাম, ন্যান্ড মানে হচ্ছে নট প্লাস অ্যান, প্রথমে অ্যান করে তাকে কমপ্লিমেন্ট দেওয়া, নট প্লাস অ্যান। প্রথমে অ্যান গেট করব, অ্যান করে তাকে ঘুরিয়ে দেব, নট প্লাস অ্যান নিয়ে হচ্ছে আমার ন্যান। তার মানে জিরোর সঙ্গে জিরো গুণ করলে জিরো, চেঞ্জ হলে কি হবে ওয়ান, জিরোর সঙ্গে ওয়ান করলে জিরো, চেঞ্জ হলে ওয়ান, ওয়ানের সঙ্গে জিরো করলে জিরো, চেঞ্জ হলে ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান করলে ওয়ান, চেঞ্জ করলে জিরো। তা ন্যান গেটটা দেখতে কিরকম, ন্যান গেটটা দেখতে হচ্ছে আমার ঠিক এরকম হয়, ওয়াই ইকুয়াল টু এ বি তার কমপ্লিমেন্ট, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এ বি তার কমপ্লিমেন্ট। তা ন্যান গেটের ক্ষেত্রে কি কনক্লুশন বলতে পারি, এটা খাতায় লিখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট ন্যান গেটের ক্ষেত্রে। যেমন অ্যাটলিস্ট 1 ইনপুট ইজ লো, মানে জিরো, দেন আউটপুট উইল বি হাই। এটা একদম মনে রেখে দেবে, কারণ ন্যান গেটের ক্ষেত্রে যখনই একটি মাত্র ইনপুট, ন্যান গেটের ক্ষেত্রে যখনই একটি মাত্র ইনপুট আমার জিরো হবে, অ্যাটলিস্ট একটি ইনপুট যখন জিরো হবে, আউটপুট সবসময় কি হবে, হাই হবে। জিরো থাকলে সবসময় হাই হবে। ক্লিয়ার? এটা আমার ন্যান গেটের ক্ষেত্রে প্রথম কন্ডিশন, ন্যান্ড। এটা আমার ন্যান গেটে যখন আমরা করব, এসআর ফ্লিপ ফ্লপ বা জেকে ফ্লিপ ফ্লপ, এই জিনিসটা খুবই কাজে লাগবে। পরেরটার ক্ষেত্রে বলছি, ন্যান্ডের পর আমার কোন গেট আছে, নর গেট। এটা লেখা হয়েছে খাতায়, সৌনক লিখে নিয়েছে তো, শুভজিৎ? আচ্ছা, মুছে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, নরের ক্ষেত্রে দেখে নাও, নর গেট যখন আমরা করব, নর মানে এ বি আছে, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি তার কমপ্লিমেন্ট, মানে প্রথমে অর করে তার কমপ্লিমেন্ট। অর মানে হচ্ছে প্রথমে প্লাস হবে, তারপর তার কমপ্লিমেন্ট হবে। দ্যাট মিনস 0 0 0 1 1 0 1 1। সো জিরোর সঙ্গে জিরো যদি আমি যোগ করি কি হবে, জিরো, চেঞ্জ হলে ওয়ান, ওয়ান করলে এটা জিরো প্লাস ওয়ান করলে ওয়ান মানে জিরো, ওয়ান প্লাস জিরো করলে ওয়ান মানে জিরো, ওয়ান প্লাস ওয়ান করলে ওয়ান, চেঞ্জ হয়ে জিরো। সো কি লিখবো, এ বি, এ বি এর ক্ষেত্রে এ প্লাস বি তার কমপ্লিমেন্ট।
এটার কি কনক্লুশন? এর কনক্লুশন হচ্ছে when at least one input is high মানে 1, then output will be, then output when at least one input is high মানে 1, then output will be 0 মানে 0 তো লো লেখো, হাই আছে দেখো, হাই থেকে লো হচ্ছে, হাই আছে হাই থেকে লো, একটি মাত্র ইনপুট যদি হাই থাকে সেটা কি হয়ে যাবে, লো হয়ে যাবে। এটা জাস্ট মনে রাখবে, কারণ এই ন্যান্ড এবং নর গেট দিয়ে আমার এই এসআর ফ্লিপ ফ্লপ এটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে, ধরে ধরে করতে হবে, কারণ এগুলো পরীক্ষায় থাকবে। আমরা কি করে সিকোয়েন্সে এগোবো, কারণ আমার যেগুলো করবো সিকোয়েন্সিয়ালে দেখবে, প্রথমে আমরা শিখবো হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, এর খাতা লিখে নাও, হ্যাঁ, সিকোয়েন্সিয়াল লজিক। 2 নাম্বার sequential logic versus combinational circuit। তারপরে হচ্ছে ফ্লিপ ফ্লপ, দেন ল্যাচ। ফ্লিপ ফ্লপের পর হচ্ছে ল্যাচ, ফ্লিপ ফ্লপ হলো, ল্যাচ হলো, দেন ফ্লিপ ফ্লপ ভার্সেস ল্যাচ। ডিফারেন্ট টাইপ অফ ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপের ডিফারেন্ট টাইপের কি কি ফ্লিপ ফ্লপ হয় ওটা আছে। তারপর আছে হচ্ছে কাউন্টার, দেন রেজিস্টার, আর কিছু ডিফারেন্স। এই এতগুলো জিনিস আমার ওই সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে আছে, এটা খাতায় আপনি শুধু লিখে নেন, ঠিক আছে? লিখে নিয়েছে সবাই? বাহ। আর লিঙ্ক লিস্ট যখন আমরা, হ্যাঁ এবার জয়েনের এই ব্যাপারটা বলছিলাম, বুঝিয়ে দেবো একটু, হ্যাঁ দেখো, কারণ তোমাদের পরীক্ষাতে মোস্ট প্রবাবলি মনে হয় 2020 সালে এই যে, হ্যাঁ পরীক্ষাটা হয়েছিল 2020-তে হয়েছিল, 21 তো হলোই না, 19 কি 20 একটা জয়েন দিয়েছিল তোমার, হোয়াট ইজ থিতা জয়েন, মনে আছে? জয়েন কনসেপ্টটা মোটামুটি সবারই ক্লিয়ার, জয়েন নিয়ে কোনো অসুবিধা নেই, এটা একটা জেরক্স করবে, সব কিন্তু খাতায় নিয়ে রেখে দেবে, সব লিখে রেখে দেবে। যদি মনে করো লিখতে পারছো না, তো মৈনাক যখন নিয়ে আসবে জেরক্স করে একটা ফোল্ডার কিনবে, ফোল্ডার কিনে এটা আমাদের রেখে দেবে। ইউজ টু কম্বাইন রিলেটেড টাপেলস ফ্রম টু রিলেশন ইনটু এ সিঙ্গেল টাপেল, যেটা আমরা অলরেডি দেখেছি যে আমাদের দুটো টেবিল আছে, একটা স্টুডেন্ট টেবিল আর একটা প্যারেন্টস টেবিল। আমি স্টুডেন্ট এবং প্যারেন্টস টেবিলের সমস্ত রেকর্ড গুলোকে আমি ইচ্ছা করলে একত্রিত করতে পারি, তাই তো? মানে একটা আমার যখন অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট আমি একত্রিত করতে পারি। জয়েন কি বলছে? জয়েন হচ্ছে কম্বিনেশন অফ টাপেলস দ্যাট স্যাটিসফাই দ্য ফিল্টারিং ম্যাচিং কন্ডিশন, যে কন্ডিশনকে আমি ম্যাচিং করব। যেমন আমাদের প্রিভিয়াস গুলো দেখো, আমি তোমাদের অনলাইনে করে করালাম
যে এমপ্লয়ি আইডি এই টেবিলেও আছে, আইডিটা এমপ্লয়ি টেবিলে, আবার কাস্টমার টেবিলেও আছে। দুটো ম্যাচিং ফিল্ড কিন্তু থাকতেই হবে জয়েনের ক্ষেত্রে। আর কার্টেশিয়ান প্রোডাক্ট কি বলছে, অল পসিবল কম্বিনেশন অফ টাপেল ফ্রম দ্য রিলেশন, যতগুলো পসিবল কম্বিনেশন থাকে। তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হলে আমি জাস্ট একটু এখানে একটু ভেঙে বলে দিই। সে ধরো আমার এখানে এমপ্লয়ি টেবিল আছে, আইডি, নেম, সিটি, ফোন নাম্বার। আমাদের এখানে দেখা আছে কোম্পানি, ধরো সি নেম, কোম্পানি নেম, সি লোকেশন, কোম্পানি লোকেশন, এনও আন্ডারস্কোর ইএমপি মানে নাম্বার অফ এমপ্লয়ি কজন আছে, আর ধরো আইডি। তো এই দুটো টেবিলের মধ্যে আমি ইজি জয়েনিং করতে পারবো, বিকজ আই হ্যাভ এ কমন ফিল্ড। দুটোর মধ্যে আমার কমন ফিল্ড বর্তমান আইডিও আছে, এখানে আইডিও আছে, সো আই ক্যান জয়েন বোথ রিলেশন। বলা আছে যে কম্বিনেশন অফ টাপেলস দ্যাট স্যাটিসফাই দ্য ফিল্টারিং ম্যাচিং কন্ডিশন। আর কার্টেশিয়ান প্রোডাক্ট কাকে বলে? কার্টেশিয়ান প্রোডাক্ট হচ্ছে অল পসিবল কম্বিনেশন অফ টাপেল ফ্রম দ্য রিলেশন। এবার টাইপস অফ জয়েন্টস, জয়েন্ট কত প্রকার? একটা হচ্ছে ইনার জয়েন্ট, আর হচ্ছে আউটার জয়েন্ট। ইনার জয়েন্ট হচ্ছে কন্টেন্স অনলি দ্য ম্যাচিং টাপেলস, যেটা ম্যাচিং টাপেল হয়, যেমন থিতা জয়েন্ট, ইকিউ জয়েন্ট, ন্যাচারাল জয়েন্ট। ন্যাচারাল জয়েন্ট তোমাদেরকে বলেছিলাম থিতা এবং ইকুটা বলা হয়নি। আর আউটার জয়েন্টের মধ্যে লেফট আউটার জয়েন্ট, রাইট আউটার জয়েন্ট, ফুল আউটার জয়েন্ট। থিতা জয়েন্ট কাকে বলছে? থিতা মানে হলো কম্পারেটিভ অপারেটরস, যেমন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, এগুলো প্রত্যেকটা হচ্ছে কি, যেটা কম্পারেটিভ অপারেটর হবে তাদেরকে আমরা বলবো থিতা জয়েন্ট। এটা থিতা জয়েন্টের ক্যাটাগরির মধ্যে পড়বে। কম্পারেটিভ অপারেটর যাদের মধ্যে থাকবে, যেমন আমরা যখন করি না যে এস আইডি ইকুয়াল টু সি আইডি, এটা কি ধরনের জয়েন্ট? এটাকে আমরা বলছি, এটা কিন্তু কম্পারেটিভ অপারেটর, থিতা জয়েন্ট আমরা বলতে পারি, আমরা থিতা জয়েন্ট বলতে পারি, তাই তো? থিতা জয়েন্টে বলা যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র ইকিউ জয়েন্টের মধ্যে শুধু ইকুয়াল টু সাইন থাকবে, সেটা ইকিউ জয়েন্টের মধ্যে কিন্তু পড়ে। এবার থিতা এবং ইকিউ, এবার লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, এইগুলোর ক্ষেত্রে আমাদের পুরোপুরি থিতা জয়েন্ট, আর ইকিউ জয়েন্টের মধ্যে ইকুয়াল টু সাইন যেটা জয়েন্টের মধ্যে থাকবে। এটা জাস্ট তোমার একটা জাস্ট আইডিয়া। বইয়ের মধ্যে দেখবে থিতা জয়েন্ট ইকিউ জয়েন্ট কাকে বলে এটা এখানে লিখে দেওয়া যায়, একবার দেখে নেবে, দরকার বলে আমাকে ছবি তুলে পাঠিয়ে আমি বলে দেবো। আর ন্যাচারাল জয়েন্ট তো বলেইছি, ন্যাচারাল জয়েন্ট হচ্ছে বেসড অন দা কমন অ্যাট্রিবিউট ইন এ বোথ রিলেশন, ইট ইজ কল্ড ন্যাচারাল জয়েন্ট। এটা আমরা করেছি। আর লেফট আউটার জয়েন্ট, রাইট আউটার জয়েন্ট, ফুল আউটার জয়েন্ট, এটা কোনটাকে বলছি আমরা? লেফট আউটার, রাইট আউটার, ফুল। লেফট রিলেশন টাপেল সুইচ অলওয়েজ ইন রেজাল্ট। এটা তোমাকে এখান থেকে ডেফিনেশন পড়লে বুঝতে পারবে না, আমি দেখি এক্সাম্পল আছে কিনা এখানে। ইনার জয়েন্ট থিতা জয়েন্ট কম্পারিজন আমরা ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, নট ইকুয়াল টু, প্রত্যেকটা কম্পারিজন আপনার মধ্যে পড়ছে। যেমন মোবাইল এবং ল্যাপটপ, কি বলা আছে? মোবাইল ল্যাপটপ দুটি আমার টেবিল আছে, এটা মডেল নাম্বার দেওয়া আছে, এখানে আরেকটা মডেল নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে নকিয়া, স্যামসাং, আইফোন, এখানে ডেল, এসার, অ্যাসুস, প্রত্যেকটা দাম এখানে দেওয়া আছে। এবার বলছে পারচেজ বোথ মোবাইল ল্যাপটপ, ভালো দেখো, পারচেজ বোথ মোবাইল কমা ল্যাপটপ, বাট মোবাইল ল্যাপটপ শুড বি, মোবাইল প্রাইস শুড বি লেস দেন ল্যাপটপ প্রাইস। কন্ডিশনটা বলে দিল তো, পারচেজ বোথ মোবাইল কমা ল্যাপটপ বাট মোবাইল প্রাইস শুড বি লেস দেন ল্যাপটপ প্রাইস। এ ধরনের কন্ডিশন যখন থাকবে তখন কি লিখবো? এই যে মোবাইল ডট প্রাইস লেস দেন ল্যাপটপ প্রাইস, এটা হতে পারে আমি প্রথমে ন্যাচারাল জয়েন করলাম, এটা ন্যাচারাল জয়েনের সাইন। কারণ ন্যাচারাল জয়েন কেন, পুরোটা কেন করবো? কারণ প্রাইস নামে আমার কমন ফিল্ডটা আছে। টোটালটাকে জয়েন করার পর আমি এখানে কি কন্ডিশন দেব? যে মোবাইল প্রাইস শুড বি লেস দেন ল্যাপটপ প্রাইস, ঠিক আছে? আবার বলছে মোবাইল আর ল্যাপটপ শুড বি সেম, মোবাইলের প্রাইস এবং ল্যাপটপ প্রাইস যদি সমান হয় তো সেটাকে আমরা কি বলবো? ইকিউ জয়েন।
এই যে মোবাইল ডট প্রাইস ইকুয়াল টু ল্যাপটপ ডট প্রাইস, there is a equals to operator that is called eq join. আউটার জয়েন কাকে বলে? আউটার জয়েন হচ্ছে ইট ইজ used when we want to keep all the tuples in either of the both relation in the result of the join regardless of the whether is not have to the matching the tuple. দেখো এটা হচ্ছে লেফট আউটার। লেফট আউটারের ক্ষেত্রে ভালো মতন বোঝার চেষ্টা করো, এটা দুটো রিলেশন আছে, একটা আর একটা হচ্ছে এস। লেফট আউটার কি বলা আছে? কিপস এভরি টাপল ইন দ্য ফার্স্ট অফ দ্য লেফট রিলেশন। লেফট আউটারের সাইনটা কিরকম হবে? প্রথমে একটা ন্যাচারাল জয়েনের মতন সাইন দেব, এই সাইনটা দেখে নাও একবার। এই সাইনটা হচ্ছে ন্যাচারাল জয়েনের দিস সাইন। যখন আমরা এটাকে নিয়ে এভাবে দিব, এটা লেফট আউটার। যখন এই সাইনটা নিয়ে ডান দিকে দেব তখন রাইট আউটার। যখন দুদিকেই ওপেন মুখটা খোলা রাখবো, দিস ইজ কল ফুল আউটার। এটা হলো আমার ন্যাচারাল জয়েন, লেফট আউটার, রাইট আউটার, ফুল আউটার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এবার আসছি। তাহলে আমার লেফট আউটার কি বলছে? কিপস এভরি টাপল ইন দ্য ফার্স্ট অর লেফট রিলেশন লেফট আউটার। লেফট আউটার কি আছে? ই নেম, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি, ডি নেম। এবার যদি আমি এভাবে জয়েনিং করি, লেফটের সঙ্গে রাইটটাকে ম্যাচ করাবো। লেফটে কি আছে? A1 1 D1, আবার B2 2 D2, আবার সি দেখো C3। লেফটের সঙ্গে রাইটে দেখো এই এলিমেন্টটা নেই, এই টাপেলটা পুরো ব্ল্যাঙ্ক আছে। সো ডি নেমটা কি লিখবো আমি? এই সাইডে ম্যাচ করছে তো, সি ই নেমটা কি সি আর ডিপার্টমেন্ট আইডি 3, বাট এই টাপেলটা নেই, অতএব ডি নেমটা আমার কি আছে? নাল। আমি তো আসলে অ্যাকচুয়ালি কি করি, আমার দুটো ডিপার্টমেন্টের মধ্যে দুটো কমন ফিল্ড আছে, মানে আর এর মধ্যেও ডিপার্টমেন্ট আইডি আছে আর এস এর মধ্যে ডিপার্টমেন্ট আইডি আছে। আমি এটাকে ওয়ান টাইম লিখবো, জাস্ট একবার লিখেছি ডিপার্টমেন্ট ডি নেমটাকে। ডিপার্টমেন্ট আইডি এটা কমন চলে গেল, ডিপার্টমেন্ট আইডি ডি নেম। কে আছে দেখো? A1 1 D1, ওখানে এখানে 1 তো থাকবে, D1। আবার B2 মানে লেফটের সঙ্গে রাইট কে ম্যাচ করাচ্ছি, B2 2 D2, B2 D2, বাট এখানে C3, বাট এখানে কি আছে? ডি নেমটা তো নেই, ব্ল্যাঙ্ক আছে, এখানে কেউ নাল লিখবো। বোঝা গেছে মৈনাক কি বলছি? বুঝতে পারছো? শ্রেয়সী, মৈনাক, নিবেদিতা, বুঝতে পারছো? মৈনাকের খবর কি? মৈনাক, দেবজ্যোতি, বুঝতে পারছো তো যেটা বলছি আমি? এবার রাইট আউটার ক্ষেত্রে কি আছে? রাইটের ক্ষেত্রে বলা আছে ওই একই রকম, এটা রাইট থেকে লেফটের দিকে ম্যাচ করাবো। keeps every tuple in the second or right relation. রাইটের মধ্যে কি আছে দেখো, এটা বাবা ছবিটা দেওয়া হয়নি। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে আরেকটা কি এখানে আছে? দেখো তো টোটালটা কি কন্টিনিউশন নেই নাকি? দেখি। লেফট আউটার, রাইট আউটার, ফুল আউটার। হ্যাঁ ঠিক আছে, এখান থেকে পুরোপুরি করা আছে, এটা এটা দেখলেও হবে। দেখো দুটো রিলেশন আছে, একটার মধ্যে দেখো আইডি আছে, একটার মধ্যে নেম আছে। একই রকম লেফট আউটারে কি হবে? লেফটের সঙ্গে রাইট কে ম্যাচ করাবো। দেখো লেফট, এখানে আমি আইডি নেম দুটো কমন লিখতেও পারো, অসুবিধা নেই। আইডি নেম, আইডি অ্যাড্রেস। এই এক্সাম্পলটাই ফলো আপ করো, কোনো অসুবিধা নেই। ওয়ান অভি, 1 দিল্লি, 2 অ্যাডাম, 2 মুম্বাই, এখানে করছি। দেখো 3 অ্যালেক্স, আবার দেখো 3 চেন্নাই, 4 অনু। এবার 4 অনুর ক্ষেত্রে এখানে 4 বলে কিছু নেই, অতএব দুদিকে নাল হয়ে যাবে, তাই তো? এখানে 4 এর কোনো টাপিলই নেই ক্লাস ইনফোতে। সেম ভাবে 5 আশিস, এখানে 7 8 আছে, তাহলে এখানে কি হবে? দুটো নাল হয়ে যাবে। বোঝা গেল কনসেপ্টটা? লেফট আউটারের ক্ষেত্রে। রাইট আউটারে কি হবে? রাইট আউটার দেখলে বুঝতে পারবে, রাইট থেকে লেফটের দিকে ম্যাচ করাবো। মানে 1 অভি 2 1 দিল্লি, যে 1 অভি 1 দিল্লি। আমার দুটো টেবিল কি একখানে না দেখানোর অসুবিধা হচ্ছে আর কি দেখাতে, একটু দাঁড়াও তো। এবার দেখো এই জায়গাটা দেখো কি আছে?
টু অ্যাডাম টু মুম্বাই, টু অ্যাডাম টু মুম্বাই, টু অ্যাডাম টু মুম্বাই কোথায় পাচ্ছে? যে টু অ্যাডাম টু মুম্বাই। এই দুটো টেবিল কাকে দেখো, এই টেবিলটার ক্ষেত্রে টু অ্যাডাম টু মুম্বাই। দাঁড়াও, এটা অত চাপ নিয়ে লাভ নেই, আমি এটা সুন্দর করে না সাজিয়ে দিই। বোঝাতে গেলে অনেকে ধরো বুঝতে না পারলে তখন অসুবিধা হবে। আমি তরফ থেকে আমার একটু চেষ্টা করি, তোমাদের জন্য যতটা পারি আমি চেষ্টা করি, যতটা করা যায় এটা করি। এখান থেকে একটা কোথায় ছিল, এটা ছিল না, কতটুকু নিয়েছি দেখি একবার। লেফট, এই পেজটা নিয়েছি না। আচ্ছা, এই পেজটা কি করে আনবো পাশে? দাঁড়াও একটু, হ্যাঁ। এই দেখো, ক্লাস জব রাইট আউট, একটা দুটো পাশাপাশি চলে এসছে তো, এবার বুঝতে সুবিধা হবে। এবার দেখো, এখান থেকে দেখো লেফট আউটার তো আশা করি বুঝতে পেরেছো। রাইট আউটারের ক্ষেত্রে আমার রাইটের থেকে লেফটের দিকে, রাইটে কি আছে? ওয়ান দিল্লি, এই যে ওয়ান, ওয়ান দুটো আছে, তাহলে এটা আমার রাইট আউটার। রাইটের কি হলো গন্ডগোল, এটা লেফট আউটার আছে। আচ্ছা, রাইটের ক্ষেত্রে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমাকে অ্যাকচুয়ালি চেকিংটা হবে হবে ওয়ান আভি, ওয়ান দিল্লি, ঠিক আছে, রাইটের সঙ্গে লেফটটা ম্যাচ করাবে। এটা রাইটের দিকে আছে, লেফটের দিকে আছে, তাহলে টু অ্যাডাম, এই যে টু অ্যাডাম টু মুম্বাই, টু মুম্বাই হলো থ্রি অ্যালেক্স, থ্রি অ্যালেক্স থ্রি চেন্নাই, কোনো অসুবিধা নেই। বাট এবার রাইটের দিকে যখন ম্যাচ করাতে যাবে, রাইটের দিকে যখন ম্যাচ করবে, দেখো সেভেন নয়ডা, এখানে কি আছে আমার? সেভেন নয়ডা, তাই তো? সেভেন নয়ডা তো হবে রাইটের দিকে, বাট লেফটের টেবিলে দেখো এটা অ্যাবসেন্ট, ওই অ্যাবসেন্টই জায়গাটাকে নাল লিখে দেবে, দুটো নাল নাল হবে। ওকে, সেম ভাবে দেখো এইট পানিপত, রাইটের দিকে এই টেবিলটার মধ্যে এইট পানিপত এটা আছে, বা লেফটের দিকে এটা নেই, এই দুটো অ্যাবসেন্ট। দেখো এই দুটো আইডি অ্যাবসেন্ট, দুটো জায়গায় কি লিখবো আমি? দুটো নাল লিখে দেবো, পরপর দুটো নাল লিখে দেবো। বোঝা গেছে? সো ফুল আউটারের ক্ষেত্রে তাই, ফুলের ক্ষেত্রে কি আছে? ওয়ান ওভি, ওয়ান দিল্লি, টু অ্যাডাম টু মুম্বাই, থ্রি অ্যালেক্স থ্রি চেন্নাই। এবার দেখো ফোর অনু, ফোর অনুর ক্ষেত্রে ফোরটা যেহেতু এখানে নেই, ফোরটা নেই, দুদিকে নাল হলো। আবার সেম ভাবে ফাইভ আশিস, ফাইভ আশিসটা আবার এদিকে নেই, তাই এই দুটো নাল লিখবে। আবার কি হচ্ছে, আবার এবার এটাকেও চেক করতে হবে, সেভেন নয়ডা, লেফট এবং রাইট দুটো কম্বাইন নিয়ে হচ্ছে ফুল আউটার। এই যে সেভেন নয়ডা লেফটের দিকে নেই, দুটো নাল হবে। আবার এইট পানিপাত লেফটের দিকে নেই, দুটো নাল হবে, ফুল আউটার। আশা করি তাহলে এই কনসেপ্ট গুলো জেরক্স হওয়ার থেকে আমার মনে হয় আজকের দিনের জন্য তোমরা যদি খাতায় একবার লিখে নাও, আমার আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। জেরক্স ওই প্রিন্ট আউট তো পাবেই, দুটো তো আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেওয়াই আছে, হোয়াটসঅ্যাপে গ্রুপের মাধ্যমে বলে দিচ্ছি কোনটা কোনটা হবে। এই জয়েনের ক্ষেত্রে যাও, অত লিখতে হবে, তুমি জয়েন্টটাকে লিখে নাও খাতায় সুন্দর নিজের ওন হ্যান্ড রাইটিং এ, আর তার সঙ্গে সঙ্গে লেফট আউটার, রাইট আউটার, ফুল আউটার জয়েনের এক্সাম্পল লিখে নাও। এই দুটো জিনিস, বেশি কিছু এতটুকু ছোট্ট দুটো কাজ আছে, এই দুটোই করো, হচ্ছে বেশি করার দরকার নেই। আর এখানে আমার একটা কোশ্চেন পাঠিয়েছিলাম, মোট কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোশ্চেন, দেখি তো কোশ্চেনটা মনে হচ্ছে অ্যাপ্লিকেশনের। এটা অ্যাপ্লিকেশনের কোশ্চেন। এখান থেকে আমি কেন দিয়েছিলাম, এটা দিয়েছিলাম হচ্ছে তোমার এই এসকিউএলটা দেখার জন্য। এই টেবিলটা যে আছে, যে এই টেবিল থেকে
তোমার এই যে এসকিউএলটাকে ফলো আপ করতে বলেছিলাম, যে প্রদত্ত এই যে টেবিল থেকে কোয়ারি গুলো এসকিউএল গুলি লেখো, মার্কসের ডিসেন্ডিং অর্ডারে সাজাও, মার্কসের ডিসেন্ডিং অর্ডার, যাদের নাম পি দিয়ে শুরু তাদের রোল নাম্বার এবং সেকশন দেখাও, যারা 300-এর ঊর্ধ্বে মার্কস পেয়ে তাদের রোল নাম্বার এবং নেম দেখাও, যারা বি সেকশনে পড়ে তাদের 300-এর কম মার্কস পেয়ে তাদেরকে রেকর্ড দেখাও। এই জিনিসগুলো একটু জাস্ট দেখে নেবে কি করে অ্যান্সার গুলো সলভ করো। তোমরা এখানে যদি এটাই করো তোমার সবগুলো করতে পারবে না, এটা একটা গেল। আর এখানে দেখবে আমি কিছু কোশ্চেন দিয়েছিলাম, মোস্ট প্রবাবলি মনে হয়, দাঁড়াও তো, এই যে এটা পিডিএফ ছিল, এটা বাংলায় আছে। এই কোশ্চেন গুলো আশা করি একটু ইংলিশে আমি বলে দিতে পারি, অসুবিধা নেই। আইপি অ্যাড্রেসে হাউ মেনি পার্টস অফ আইপি অ্যাড্রেস, কি বলবে? অ্যান্সারটা কি হবে? হাউ মেনি পার্টস অফ আইপি অ্যাড্রেস না, বলবে পার্টস অফ আইপি অ্যাড্রেস হলে দুটো আইপি অ্যাড্রেস হবে, একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি আর একটা হচ্ছে হোস্ট আইডি। সেকেন্ড হচ্ছে ট্রাঙ্কেবল কোন টপোলজিতে ব্যবহৃত হয়, মানে হুইচ টপোলজি ইজ ইউজেস ট্রাঙ্কেবল, বলবে বাস টপোলজি, বাস টপো ট্রাঙ্কেবল। এন সংখ্যক নোটকে যুক্ত করতে মোট কটি কেবল প্রয়োজন, হাউ মেনি কেবলস আর রিকোয়ার্ড, n ইন্টু n-1/2, দ্যাট মিনস সি, 3-এর সি। হ্যাঁ এমসিকিউ, হ্যাঁ n ইন্টু n-1/2, nc2, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তুমি আচ্ছা আচ্ছা ম্যাথসের ব্যাপারে বলছো, হ্যাঁ ঠিক। তারপরে দেখো তারপরটা কি আছে, তারপরে হলো কোন পরিবহনের ক্ষেত্রে স্টার্ট ও স্টপ বিট প্রয়োজন হয় না, ইন হুইচ ট্রান্সমিশন ডোন্ট রিকোয়ার এনি স্টার্ট অ্যান্ড স্টপ বিট, কোন পরিবেশ? সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ইন বিটুইন 1 GHz টু 300 GHz, মাইক্রোওয়েভ, 5-এর বি। এরা ফুল নেম লিখতে বলছে এসটিপি, ইউটিপি, সিএসএমএসসিডি, এইচটিটিপি, টিসিপি, আইপি। রাইট এ ডেফিনেশন অফ বড, চ্যানেল ক্যাপাসিটি, স্ট্রাকচার অফ ইউআরএল, ব্যান্ডউইথ, বেসব্যান্ড নেটওয়ার্ক। এটা একটা আমারই কোশ্চেন ছিল, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সও কাজে লেগে যাবে তোমার এইচএস এর জন্য। এটা তোমরা পারলে বড় কোশ্চেন গুলো আর ফুল নেম গুলো লিখে আমাকে দিয়ে চেক করিয়ে নিও, ঠিক আছে? সো পরের দিন আমরা তাহলে একটা কাজ করব, নেক্সট ডে আমরা যেটা স্টার্ট করব পুরোপুরি কিসের উপরে স্টার্ট করব, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের থেকে দেখবে অনেক বেশ কিছু ইম্পর্টেন্ট পার্টস আমাদের কিন্তু রেডি করে রাখো, খাতায় নোটসটা রেডি করো, নাহলে কিন্তু পরের দিন বুঝতে একটু অসুবিধাই হবে। আমি ইন দ্য মিনটাইম যদি কোনো ভালো কোনো পিডিএফ নোটস পাই, সো আই উইল সেন্ড ইট, ওকে? সো আমি রেকর্ডিংটা প্রথমে স্টপ করি 1 মিনিট।